আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা। আজকে তোমাদের জিএসটি মানবিক পরীক্ষা হয়ে গেল গুচ্ছের। তো আমরা এটার সলভ নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমি প্রথমে আছি তোমাদের কাউসার আহমেদ ভাইয়া, অনেকে আমাকে আগে থেকে চিনো, আর যারা চেনো না তারা জেনে নাও, আমার নাম কাউসার কাউসার আহমেদ। আমি উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের একজন শিক্ষক। আর আমি বাংলা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তারপরে ইংরেজি, এবং সর্বশেষে জিকের সলভ তোমরা পাবা। তো চলো আমরা সময় নষ্ট না করে শুরু করে দিই। আসো আমরা বাংলায় দেখি কোন শব্দটি শুদ্ধ। সুকেশিনী, নিরহংকারী, তারপরে সখ্যতা, আর ইতপূর্বে। তোমরা অনেকে হয়তোবা দুটা ওয়ার্ডের মধ্যে একটু গুলিয়ে ফেলছো, একটা ইতপূর্বে আর একটা হচ্ছে সুকেশিনী। এই দুটোর মধ্যে হয়তোবা আমার ধারণা তোমাদের ঝামেলা হয়েছে। এটা যে হবে না ম্যাক্সিমাম ছেলেপেলে সেটা জানে, কারণ সখ্যতা হয় না, শব্দটা হলো সখ্য। শুধু সখ্য বললেই হয়ে যায় সখ্যতা। নিরহংকারী হয় না, নিরহংকার, অর্থাৎ ই প্রত্যয় বাদ দিতে হবে। এখন ইতপূর্বে নিব কিনা আর সুকেশিনী নিব কিনা, কোনটা নিব? আমরা উত্তর নিয়েছি সুকেশিনী, এবং তুমি অনেক জায়গায় রেফারেন্সে ইতপূর্বে যেটা, এটাকেও ঠিক দেখবে। কিন্তু একদমই মডার্ন সেন্সে ইতপূর্বের এখন বিসর্গ তুলে দেওয়া হয়েছে। এখন এভাবে ডিরেক্ট লেখার কথা বলা হয়েছে, বুঝছো? এই যে ইতপূর্বে এমনটা লেখার কথা বলা হয়েছে, এবং উচ্চারণের যে টপিক সেখানে পড়লে দেখবা উচ্চারণ হচ্ছে ইতপূর্বে। তো এই জন্য এটা কোনো কোনো জায়গায় বহাল আছে স্টিল, তারপরে একদমই মডার্ন সেন্স আমরা এটা নিই নাই, এটা নিছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অপশনে এটা আগে ছিল। যদি প্যারালাল সমান সমান সঠিক হয় দুটো উত্তর, তাও যেটা আগে থেকে সেটাকে নিতে হয়। আর তার থেকে স্মার্ট অ্যান্সার হচ্ছে সুকেশিনী, ওটার থেকে প্যারালালও না। বুঝতে পারছো কথাটা? তোমরা কেমন শুনতে পাচ্ছ? ভিডিও অডিও ক্লিয়ার কিনা সেটা একটু কমেন্টে জানাও। আর একটু কাইন্ডলি শেয়ার দিও, প্রত্যেকে একটা করে শেয়ার দিও। যারা আমাকে শুনছো একটা করে শেয়ার দিও মিনিমাম। তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা যেন দেখতে পারে, বা আরো একজন যেন এটা দেখতে পারে, জানতে পারে। যারা সালাম দিয়েছো, সালাম দিচ্ছ, অলরেডি দিয়ে ফেলছো বেশ কয়েকবার, আর সবার জন্য ওয়ালাইকুম আসসালাম। তো চলো আবার দেখি। আর একটা কথা একটু শেয়ার করে দিও, উজ্জ্বল শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? দেখো এটা নিতে পারবো না কেন বলো তো, এটা হচ্ছে এখানে দীর্ঘ উ। তো দীর্ঘ উ থাকলে নেওয়া যাবে না, তোমরা জানো উচ্চারণের ক্ষেত্রে উ যেটা সেটা রস্য উ দিয়ে হয়, নেওয়া যাচ্ছে না। এটা নেওয়া যাবে না, উজ্জ আছে তাই শেষে ও কার নেই। আর এটা নেওয়ার কোনো চান্সই নেই, কারণ এখানে প্রথমে যেটা সেটা হচ্ছে জ, আমরা যেটাকে বর্গীয় জ বলি, এটা হওয়ার কথা, কিন্তু দিয়ে রাখছে হচ্ছে তোমার ঝ, এই জন্য এটাও নেওয়া যাচ্ছে না। তাহলে উত্তর কোনটা নিয়েছি আমরা? উজ্জ। এটা উচ্চারণের যে টপিক আছে সেখান থেকে সরাসরি। এবং তুমি খেয়াল করে দেখবে আমাদের সাথে যারা অনলাইনে, আমরা এবছর উদ্ভাসের বি ইউনিটের যে কার্যক্রম, সেটা আমরা অনলাইনে রাখছিলাম। এবং অনলাইনে যারা আমাদের সাথে ছিলা, বা আমাদের মাস্টার ক্লাস গুলো করছো, ম্যারাথন গুলো করছো, একটু মিলিয়ে নাও যে আমাদের স্লাইড থেকে, আমাদের ক্লাস থেকে, আমার আলোচনা থেকে, আমার কথা থেকে, তোমাদের বাংলা ক্লাসগুলোতে তো আমিই ছিলাম। একটু মিলিয়ে নাও তো কেমন কমন পড়ছে, একটু জানাও আমাকে। কমেন্টে জানাইতে পারো, বা আমাদের ফেসবুকের পেজে গিয়ে বলতে পারো, ওখানে বলতে পারো। আচ্ছা, কেউ কোথাও কিছু কি জাতীয় সরবরাহ অনির্দিষ্টতা জ্ঞাপক বই থেকে আসছে? সব বই আছে, এবং আমাদের স্লাইডে হুবহু মার্ক করা। এমনকি তুমি যদি মাস্টার ক্লাস দেখো তাহলে দেখবা এই এই জায়গায় আমার কলমের দাগ আছে, একদম আমি দাগ ধরে ধরে দেখাইতে পারবো ইনশাল্লাহ। অনির্দিষ্টতা জ্ঞাপক, কারণ কেউ একজন আসুক, আমি কারো নাম উল্লেখ করি নাই, এই জন্য অনির্দিষ্টতা। কোন বাক্যাংশটি শুদ্ধ? ষষ্ঠ দশ, ষোড়শ, তারপরে আবার 16তম, তারপরে আবার ষোড়শ। তো 16তম তো হয় না। তারপরে তোমার এই যে দেখে সাধারণ অধিবেশন, বাক্যের ফর্মেটি আলাদা। এরপরে ষোড়শ বার্ষিকী, বার্ষিকী না লেখাই ভালো, বার্ষিক হয়, অতিরিক্ত একটা ই দেওয়ার কোনো দরকার হয় না। আর ষষ্ঠ দশ না, কথাটা হবে ষোড়শ। তো এখানে ষষ্ঠ দশ হওয়ার কারণে শেষ, বার্ষিকী হওয়ার কারণে শেষ। তো ভালো উত্তর কোনটা? ষোড়শ বার্ষিক সাধারণ সভা। বুঝতে পারছো সবাই? একটু জানাও। আচ্ছা, ধন্যবাদ ফাহিম, শুনতে পাচ্ছো? শ্রাবণী আক্তার বিথি বলেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম শ্রাবণী। আচ্ছা, তারপরে দেখো, নালেন ভয়েডের বাংলা অনুবাদ কি? বাতিল, হুবহু, এখানে কোনো কথা নাই। তা বলে বাঙালি কাপুরুষ নয় উক্তিটি কে করেছেন? ক্লেটন, উমিচাঁদ, মানিকচাঁদ, ওয়ালি খান। এটা একদম নাটক থেকে হুবহু। তো ডায়লগ তো ডায়লগ, এখানে তো আর কোনো কিছু চিন্তা করার নাই, যা আছে তা তোমাকে নিয়ে নিতে হবে। এরপরে সম্মুখ উচ্চ সংবৃত স্বরধ্বনি কোনটি? এটা কি রস্ব ই হবে, না রস্ব উ হবে, নাকি এ হবে, নাকি এ হবে?
এই যে মাধ্যমিকের যে এখন নতুন ব্যাকরণ যেটা চলছে 21 সাল থেকে, মাধ্যমিক এর নতুন ব্যাকরণে হুবহু অ্যান্সারটা দেওয়া আছে, দেখবা একটা ছকে ডিরেক্ট উল্লেখ করা আছে এটা, যে সম্মুখ হবে, তারপরে তোমার হচ্ছে উচ্চ হবে, সংবৃত। সম্মুখ মানে সামনের দিকে, উচ্চত উচ্চারিত হয়, কিছুটা উচ্চারণটা সংবৃত হয়, সেটা হচ্ছে তোমার ই, মানে হ্রস্ব ই। ডিরেক্ট একদম প্রথম ওই ছকের উপরের প্রথম বর্ণ থেকে কোশ্চেনটা আসছে, মাধ্যমিকের নতুন ব্যাকরণ এখন যেটা চলছে আর কি। আবুল ফজল ছাত্র জীবনে কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভাষা আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বদেশী আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন। কারণ ভাষা আন্দোলন যখন হয় তখন তো তিনি মোটামুটি মাঝ বয়সে মুরব্বীর জায়গায় চলে গেছেন, ছাত্র জীবনের কথা বলছে। প্রশ্ন হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন জিনিসটা কি? 1920-25 সালের পর বাংলাদেশের বর্তমান ভূখণ্ডে জন্মগ্রহণকারী সাহিত্যিক যারা, উম ফারহান বলছো ভাইয়া আপনি কি উদ্ভাস ছাড়া ক্লাস নেন? না ফারহান, আমরা উদ্ভাসের পরিবারের সদস্য, উদ্ভাস পরিবারের গর্বিত সদস্য, উদ্ভাসে ক্লাস নেই, উদ্ভাস উন্মেষ উত্তরণ এই এই ফ্যামিলিতে। আচ্ছা দেখো, তা এখন 20-25 সালের দিকের কথা, মূল ঘটনা ঘটবে হচ্ছে 26 সালে। আমাদের বাংলাদেশের ভূখণ্ডের যারা হচ্ছে সাহিত্যিক, তারা ভাবলেন যে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাটা ঢাকা কেন্দ্রিক হোক কলকাতার বদলে। তখন তারা বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাকে ঢাকা কেন্দ্রিক করার জন্য একটা বুদ্ধিবৃত্তিক আন্দোলন শুরু করলেন, এটাই মূলত বুদ্ধির মুক্তি আন্দোলন। এবং তার আগে তারা একটা পত্রিকাও প্রকাশ করলেন, নাম হচ্ছে শিখা। তো একটা সোসাইটি প্রতিষ্ঠা করলেন, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এই নামে। 26 সালে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ হলো, এবং এরপরে শিক্ষা পত্রিকা তারা প্রকাশ করলেন। এই যে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ করা, শিক্ষা পত্রিকা প্রকাশ করা, এই সমস্ত কিছুর মূল উদ্দেশ্য ছিল ঢাকা কেন্দ্রিক বাংলা ভাষা ও সাহিত্যের চর্চাকে নিয়ে আসা। এবং তাদের যে এই যে আন্দোলন, এটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। এবং মজার বিষয় হচ্ছে এই বুদ্ধির মুক্তি আন্দোলনের মুখপত্র হিসেবে একটা পত্রিকা আসতো, সেটা শিখা। আর শিখা পত্রিকার প্রতি সংখ্যায় একটা প্রচ্ছদের উপর একটা বাণী লেখা থাকতো, এটাও পরীক্ষায় আসছে বহুবার বহু জায়গায়। সেটা কি? সেটা হচ্ছে এরকম, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, বুদ্ধি সেখানে আড়ষ্ট, আর মুক্তি সেখানে অসম্ভব। এই কথাটা লেখা থাকতো শিক্ষা পত্রিকার তোমার হচ্ছে প্রচ্ছদে একটা স্লোগান হিসাবে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এর অর্থ হচ্ছে তোমার যদি সীমাবদ্ধ বা অল্প জ্ঞান থাকে, তোমার বুদ্ধি আড়ষ্ট হবে, মানে বুদ্ধির মধ্যে জড়তা থাকবে, বুদ্ধি কাঁপাকাঁপি করবে আর কি, বুদ্ধি প্রপারলি কাজ করবে না। আর এই বুদ্ধি দিয়ে মুক্তি অসম্ভব, মুক্তি আসবে না, সার্বিক মুক্তি, সামাজিক অর্থনৈতিক সমস্ত দিক থেকে। ওকে, তো এই বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে আবুল ফজল, তারপরে তোমার কাজী আব্দুল উদুদ, তারপরে তোমার হচ্ছে আবুল হাসান, আবুল হোসেন, মুতার হোসেন চৌধুরী, তারপরে কাজী মোতাহার হোসেন, এই প্রত্যেকটা মানুষ যুক্ত ছিলেন। ওকে, তারপরে আসো, অনুবীক্ষণ শব্দটিতে অক্ষর কয়টি আছে? 3টি, 4টি, 5টি? এটা হচ্ছে 4টি। একটা হচ্ছে তোমার অ, তারপরে নো, তারপরে বিগ, তারপরে খন। একটা অ, নু, বিগ, খন, এই 4টা। অক্ষর মানে কি? অক্ষর মানে হচ্ছে সিলেবল। যেমন ধরো এই পেন, এটা একটা সিলেবল, কিন্তু তুমি যখন বলো হচ্ছে পেন্সিল, এটা 2টা সিলেবল। তুমি যখন বলো হচ্ছে এডুকেশন, এখানে কয়টা সিলেবল? 3টা, এডুকেশন। বুঝছো? ইংরেজি যেটাকে সিলেবল বলে, বাংলা সেটাকে অক্ষর বলে। অক্ষর মানে এখানে বর্ণ মিন করেনি। আশা করি বুঝতে পারছো। এরপরে কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ খুঁজতে বলছে। সত্য, পিপীলিকা, পূর্বাহ্ন, রচনাবলী। এখানে সত্য বানান ঠিক, পিপীলিকাও ঠিক, রচনাবলীও ঠিক, ভুল হচ্ছে পূর্বাহ্ন। কেন? সংস্কৃত ব্যাকরণে এই র এর পরে মূর্ধন্য বসে, যেমন কারণ, তাই না? একটা বানান আছে ব্যতিক্রম, ধরন, রর পরে দন্তন্য। আর এর বাইরে যত র আছে তারপরে মূর্ধন্য আছে, কারণ, মরণ, সমস্ত কিছু জায়গাতে। তো পূর্বাহ্ন শব্দের অর্থ হচ্ছে অন্যের পূর্বভাগ, অন্য শব্দের অর্থ হচ্ছে দিন। এই যে অন্য শব্দটা, অন্য মানে হচ্ছে দিন, দিনের পূর্বভাগ মানে কিছুটা সকালবেলা আর কি, 10টা 11টা মনে করো। তো পূর্বাহ্নতে দেখো রেফ আছে র আকারে। তো রেফের পরে যদি তুমি ন আনতে হয়, রেফ যেহেতু র কাউন্ট হবে, তাহলে তোমার নিতে হবে মূর্ধন্য। কিন্তু এখানে নে আছে কি? দন্তন্য। দন্তন্য কেন? পাশে নিলে দন্তন্য হয়, একটু খেয়াল করে দেখো। এই যে মধ্যাহ্ন বানানটা,
পাশে নিলাম, মনে রাখো এটা দন্তন্য। আর এই যে অপরাহ্ন, খেয়াল করো, নিচে নিলাম, এটা হচ্ছে মূর্ধন্য। ঠিক আছে, তাহলে মূর্ধন্যটা নিচে হয় আর দন্তন্যটা উপরে হয়, এটা হচ্ছে কথা। এখন লজিক কি ভাইয়া, কোনটা কোথায় গেল, নিচে কেন, এটা উপরে কেন, এটা আমি কি করে বুঝবো? তোমরা জানো যে দন্তন্য হচ্ছে পূর্ণ মাত্রা আর মূর্ধন্য হচ্ছে অর্ধমাত্রা। তো এই যে হর পাশে দেয়া হয়, হয়তো পূর্ণ মাত্রার বর্ণ উপর দিয়ে তো চলে গেছে, এই যে তোমার এই পাশে দেয়া হচ্ছে, এটাকে পূর্ণ মাত্রা কাউন্ট করে দন্তন্য ধরা হয়। আর নিচে হর লেজের নিচে আছে বলে হর এমন জায়গায় এটাকে সেট করা হয়, যখন পূর্বাহ্ন লেখা হয়, এই যে আমি লিখি, যখন লেখা হয় এই যে নিচে সেট করা হয়, এই জন্য বলা হয় যে এটা হচ্ছে তোমার হর নিচে লেজ নিয়ে অর্ধমাত্রা। এটা হচ্ছে মূল জায়গা আর কি, ব্যাখ্যা। তো তুমি এটা মনে রাখবা, অপরাহ্ন, পূর্বাহ্ন এগুলোতে রেফ আছে, এই জন্য মূর্ধন্য হবে, আর মূর্ধন্য নিচে হয়, বুঝছো? আর মধ্যাহ্ন, সায়াহ্ন, এই যে তোর সায়াহ্ন, সায়াহ্ন মানে বিকাল বেলা, মধ্যাহ্ন মানে হচ্ছে তোমার দুপুর বেলা, এগুলোতে সবগুলোতে দন্তন্য, দন্তন্যটা পাশে হয়। আশা করি বুঝাই দিতে পারছি। এরপরে প্রতিদান কবিতায় কবি বিষে ভরা বান পেয়ে বিনিময়ে কি দান করেছেন? কবিতার লাইন থেকে হুবহু প্রশ্ন। বুক ভরা গান। যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। বুক ভরা গান মানে হচ্ছে যে আমাকে আঘাত করেছে, তাকে আমি ভালোবাসা দেই। অপরিচিত গল্পে কোরআনের মাতৃজ্ঞা বলতে কি বোঝায়? এই প্রশ্নটা একাডেমিকেও বহুবার আসছে, বহুবার আসা প্রশ্ন, এবং অ্যাডমিশনও আসছে। মাতৃভূমির প্রতি কর্তব্য, এখানে বলবো মায়ের আদেশ। মাতৃ আজ্ঞা, এই শব্দটার শাব্দিক ভাবে যদি সহজ করে বলো তাহলে মায়ের আদেশ হয়। আর প্রশ্ন করছে এটা দ্বারা কি বুঝাইছে, বুঝাইছে মাতৃভূমির প্রতি কর্তব্য। এখন যারা মায়ের আদেশ নিয়ে আসছো তারা ভুল করছো, কারণ মাতৃ আজ্ঞাকে মনে করো যে এটা কঠিন শব্দ, আর ধরো এটা সরল অনুবাদ, এই হিসেবে মায়ের আদেশ, কিন্তু কি বোঝায় অনুধাবন, তাহলে মাতৃভূমির প্রতি কর্তব্য। আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? ক্লিয়ার? ওকে, তারপরে আসো, ফরিদপুরে কত সাল নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ার্কার ইনচার্জ ছিলেন? 1946। 52 দিনগুলো থেকে হুবহু লাইন বঙ্গবন্ধু লিখেছেন ওখানে। কোনটি সংলাপ নির্ভর কবিতা? তাহারই পরে মনে। সংলাপ নির্ভর, ডায়ালগ আছে। হে কবি, নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। এই যে দেখো, ইনভার্টেড কমা দিয়ে শুরু, ইনভার্টেড কমা দিয়ে শেষ, তো সংলাপ আছে কেবল, তাহলে তাহারই পরে মনে। ক্লিয়ার? আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়, কেন আমরা উত্তরটাকে নিলাম। এরপরে পেপে, এই শব্দটির ভাষা উৎস কোনটি? মানে কোন ভাষা থেকে পেপে আসছে? ফরাসি, ইংরেজি, তুর্কি, পর্তুগিজ। এটা পর্তুগিজ ভাষা থেকে আসছে, পর্তুগালের শব্দ। এ আবার একটা কি কথা? বিলাসী গল্পে এই কথা বলতে কি বোঝানো হয়েছে? মৃত্যুঞ্জয়ের অন্নপাপ, নাকি বিলাসী সেবা পরণতা, নাকি স্ত্রীলোকের গায়ে হাত না তোলা, নাকি সাপুরের মেয়েকে নিকা করা? ওখানে দেখবা এক জায়গায় গ্রামীণ যে নিয়ম কানুন আছে, সংস্কার বা কুসংস্কার আছে, সিস্টেম আছে, এটাকে সমালোচনা করা হয়েছে ন্যাড়ার জবানিতে। বলা হয়েছে যে আমাদের এখানে আমরা এসব মানি না। বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশে, ম্লেচ্ছ মানে হচ্ছে নিচু জাতের মানুষ মিন করার জন্য বলা হয়েছে আর কি। তো বিলাত প্রভৃতি দেশে তারা নাকি এটা বিশ্বাস করে যে স্ত্রীলোক দুর্বল, এই জন্য তার গায়ে হাত তোলা যায় না। এটা আবার কি একটা কথা? এই সনাতন হিন্দু এসব মানে না। আমরা মনে করি যার গায়ে বল নাই তার উপরে একদম নির্দ্বিধায় হাত তোলা যায়। বিলাসী গল্প থেকে লাইনটা যদি কোট করো ওইরকম, তাহলে স্ত্রীলোকের গায়ে হাত না তোলা, যেখানে তারা বিলাসীকে মারপিট করে গ্রাম থেকে বের করে দেয়, ওই প্রসঙ্গ থেকে প্রশ্নটা আসছে। তারপরে হচ্ছে ছেলেটি কাঁদতে লাগলো, বাক্যটির চিহ্নিত ক্রিয়াপদ কোন অর্থে ব্যবহৃত? আচ্ছা, এটা অসমভিক ক্রিয়া থেকে আসছে, অসমভিক ক্রিয়ার প্রশ্ন। যেমন তোমরা এই প্রশ্নটা সবাই পড়ছো, সাইরেন বেজে উঠলো, দেখো এটার সাথে মিলে নাকি? সাইরেন বেজে উঠলো, বেজে একটা অসমাপিকা ক্রিয়া, উঠলো সমাপিকা, যে ক্রিয়া দিয়ে বাক্য শেষ হয় না তার অসমাপিকা বলে, তাই না? তো সাইরেন বেজে উঠলো, অ্যাম্বুলেন্স চুপচাপ আসছে, তোমার কাছাকাছি এসে হঠাৎ করে বেজে উঠছে সাইরেনটা, তো তুমি চমকে গেছো, তাই না? তো বেজে উঠলো এই কথার দ্বারা এখানে বোঝায় হচ্ছে আকস্মিকতা, বুঝছো? বেজে উঠলো। আর কাঁদতে লাগলো, এতক্ষণ সে কাঁদে নাই, এখন সে কাঁদতে লাগছে, বুঝছো কিনা? মা বকা দিছে, চুপচাপ বসেছিল, কারণ বাবা যখন আসছে, বাবার অ্যাটেনশন পাওয়ার জন্য বাবাকে দেখার সাথে সাথে তার কান্না শুরু। তাহলে সূচনা, সমাপ্তি নয়, সূচনা, আকস্মিকতা নয়, অবিরাম নয়, অবিরাম নেওয়া যাবেই না। কোকিল শব্দের সমার্থক শব্দ পারাবত, পেখ, মাতঙ্গ, পুলিন। পারাবত, তারপরে পুলিন, তারপরে মাতঙ্গ। এই পুলিন আর পারাবত মানে হচ্ছে তোমার পায়রা।
আর মাতঙ্গ মানে হাতি, আর পিক শব্দের অর্থ হচ্ছে কোকিল। শব্দগুলো যথেষ্ট কঠিন দিয়ে সেট করছে, একটু ঝামেলা হওয়ার মতো। ঠিক আছে, পিক মানে হচ্ছে কোকিল। তারপরে আসো অভাব অর্থে উপসর্গে ব্যবহৃত হচ্ছে কোন শব্দ? অকেজো, আগাছা, অথই, অঘরে। আচ্ছা, অথই মানে হচ্ছে যেখানে থই পাওয়া যায় না। থই মানে হচ্ছে মাটির নাগাল। ধরো তুমি, তোমার উচ্চতা হচ্ছে 5 ফিট 6, আর তুমি কি ওখানে মনে করো যে 10 ফিট পানিতে নেমে গেছো, ধরো 10 ফিট পানি পানি ওই জায়গায়, তো তুমি কি সেখানে মাটি নাগাল পাবা? তোমাকে তো সাঁতরাইতে হবে। তো এই মাটি পাওয়া মানে হচ্ছে থই পাওয়া, ঠাই থেকে আসছে থই পাওয়া, তো থই পাচ্ছ না। অথই মানে থইয়ের অভাব, তাহলে অভাব অর্থ দিয়েছে এখানে। আর অকেজো মানে কাজের না। আগাছা মানে হচ্ছে যে গাছ কোনো কাজে লাগে না। অঘরে মানে হচ্ছে আমরা বললাম না যে অঘরে বা বেঘরে চলে যায়। তাহলে অভাব যে অর্থটা, এই অঘরের মধ্যেও যাচ্ছে না, আগাছার মধ্যেও যাচ্ছে না, অকেজোর মধ্যেও যাচ্ছে না, যাচ্ছে অথই এর মধ্যে। আমি অবেলাতে দিলাম পারি অথই সায়রে। অথই সায়র, যে সাগরে থই পাওয়া যায় না। প্রাদি সমাসের উদাহরণ কোনটি? প্রতিক্রিয়া, পরাজয়, পকেট মার, প্রগতি। প্রগতি, কারণ প্রাদি সমাসের যদি তুমি ব্যাখ্যা দেখো তাহলে মনে রাখবা এরকম, এই পরা অথবা অনু, তার সাথে একটা কৃদন্ত বিশেষ্য থাকে। আমাদের ক্লাস থেকে ভাই এটা দিয়ে উদাহরণটা, প্রথম এক্সাম্পলটা দিয়ে দিই নর্মালি। সমান সমান হচ্ছে প্রাদি সমাস। প্রাদি সমাস, তো এখন দেখো এ হলো তারপরে কৃদন্ত বিশেষ্য লাগবে না, যে গতি, সমান সমান হলো তোমার প্রগতি। এখন কৃদন্ত বিশেষ্য মানে হচ্ছে এমন বিশেষ্য যার ভিতরে একটা তোমার ধাতু থাকবে। কৃদন্ত মানে হচ্ছে কৃৎপ্রত্যয় সাধিত, তো কৃৎপ্রত্যয় হয় ধাতুর সাথে বসলে। তো কৃদন্ত মানে হচ্ছে সোজা কথা ভিতরে ধাতু আছে, এক কথায় শেষ। তাহলে গতি কথার ভিতরে ধাতু আছে কিনা দেখো, এই হলো গম আর এই হলো গতি। এই গম যুক্তি সমান সমান হলো গতি, তাহলে গম হলো ধাতু, তাহলে কৃদন্ত বিশেষ্য। আর মানে হচ্ছে উৎকৃষ্ট, উত্তম ভাবে, দারুণ ভাবে। এই দিয়ে করতে পারো, আবার একে ভাঙা প্রকৃষ্ট লিখতে পারো। বুঝতে পারছো? তখন যেটা ভাঙা দিয়া তুমি এখানে বলবা প্রকৃষ্ট রূপে গতি সমান সমান হচ্ছে প্রগতি। তাহলে এই যে পরা, অনু, এগুলো উপসর্গ নিয়ম থেকে যাবে, তার সাথে একটা কৃদন্ত বিশেষ্য আসবে, এবং সব মিলে প্রাদি সমাস হবে। এগুলো সবগুলো আমাদের মাস্টার ক্লাসে আছে। আমি তোমাদের গুণে 35-এর প্রশ্ন থেকে একদম ডিরেক্ট দেখাই দিতে পারবো যে মাস্টার ক্লাসে কোনগুলো আছে, আমি কোনগুলোতে দাগাইছি, এবং আমার যারা ছাত্রছাত্রী আছো যারা আগে ক্লাস করেছো, আমার কথার সাথে কথা মিলবে, মিলতে বাধ্য। না মিললে তুমি ফেসবুকে এসে বলতেও পারো যে ভাইয়া না মিলে নেই, আপনি বলছেন বাট মিলে নেই, বলবা, অসুবিধা কি, বলবা। যদি আমি ভুল বলে থাকি বলবা। এরপরে হচ্ছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে নুরুল হুদার সম্পর্ক স্বীকার করা, কারণ রেইনকোটের উদ্দীপনা, কারণ এখানে বাকি একটাও যাচ্ছে না, কাছাকাছিও যায় না। রেইনকোট তাকে সাহসী করছে। জমিতে বীজ বপন এবং ফসল কাটার উপযুক্ত সময়কে বলে বতর, উপন্যাস থেকে আসছে। বতর দিনে মগরা মগরা ধান আসে। খেয়াল করে দেখো, মগরা মগরা মানে হচ্ছে বড় ঝুড়ি, ভরে ভরে ধান আসে। এত এত ফসলের মালিক কে? এত এত ফসলের মালিক হচ্ছে মজিদ, যার কিছুই ছিল না। মোহাম্মদ নগর এখন সবকিছুর মালিক। ওই হচ্ছে বতর দিন। সে মুখ ফ্যাকাশে রক্ত শূন্য এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই। লাল সালু উপন্যাসে কার সম্পর্কে কথাটি বলা হয়েছে? জমিলা, আমেনা বিবি, রহিমা, তানু বিবি। আমেনা বিবি। কেন আমেনা বিবির কথা? আমেনা বিবি ওই যে ধলা মিয়াকে দিয়ে যখন পানি পর আনতে পাঠাইছিল আওয়ালপুরে পীর সাহেবের কাছে, মাইন্ড করছিল মজিদ, এবং প্রতিশোধ স্বরূপ একটা সময় তার হাজবেন্ডকে ভুলভাল বুঝায় তাকে তালাক দিতে বাধ্য করে আমেনা বিবিকে। তো যখন আমেনা বিবি তালাক পরে নিজের বাড়ি ছেড়ে চলে যায়, ওই সময়ের যে স্মৃতিচারণ, ওইখানেই কথাটা আছে যে এই বাড়িতে তিনি বউ হয়ে আসার পর থেকে, যখন বাবার বাড়ি থেকে আসতেন, একটা বড় তাল গাছ ছিল, ওই তাল গাছ দেখলে বুঝতে পারতেন যে হ্যাঁ তিনি এসে পৌঁছাইছেন, এই সেই বাড়িটা। তিনি পৌঁছাইছেন, তাল গাছ ছিল তার নিশানা, তিনি বুঝতে পারতেন। তিনি যখন বের হয়ে যাচ্ছেন ওই সময়ের কথা এটা। সে মুখ ফ্যাকাশে রক্ত শূন্য এবং সে মুখে দুনিয়ার ছায়া নেই। কার সম্পর্কে বলা হয়েছে? আমানা বিবি সম্পর্কে। আর এই যে ওটা ছিল নিশানা আনন্দের আর সুখের, দেখো একদম দুইটা প্রশ্ন একই কনটেক্সট থেকে, একই জায়গা থেকে। ফ্যাকাশে রক্ত শূন্য, মুখে দুনিয়ার ছায়া নেই, আর নিশানা আনন্দের সুখের, একদম একই কনটেক্সটের প্রশ্ন। কিভাবে দেখো, রক্ত শূন্য, দুনিয়ার ছায়া নেই, যখন তাকে মাজারে নিয়ে আসা হয়েছিল, মজিদ বলছিল যে আগের দিন মাগরিবের সময় খাইতে হবে, রাতের বেলা সেহেরি খাওয়া যাবে না, সারাদিন রোজা রাখতে হবে, পরের দিন মাগরিবে আইসা মাজারে চক্কর দিতে হবে। যখন মাজারে চক্কর দিয়ে জন্য নিয়ে আসছিল, তখন তার মুখ ছিল ফ্যাকাশে, তার রক্ত শূন্য এবং মুখে দুনিয়ার ছায়া ছিল না। যখন মাথা চক্কর দিয়ে সে পড়ে গেল,
তারপর একটা সময় তার হাজবেন্ডকে ভুল বোঝানো হলো এবং তিনি ওখান থেকে স্বামী বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। আর চলে যাওয়ার সময়কার কথা, নিশানা আনন্দের আর সুখের, তাল গাছের প্রশ্ন। বুঝছো কথা? কনটেক্সট মিলছে কিনা বলো, ধরতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো ভাব বিশেষ্য কোনটি? সন্দেহ। ভাব বিশেষ্য মানে হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষের ভিতরে ধাতু আছে। এখন দেখো তুমি, কাগজে ধাতু আছে, বিড়ালে ধাতু আছে, পানিতে ধাতু আছে, কথা বুঝছো? সুতরাং যেটার ভিতরে একটা ধাতু থাকে সেটা হচ্ছে তোমার ভাব বিশেষ্য বা ক্রিয়াবাচক বিশেষ্য হয়, সেহেতু সন্দেহ ঠিক। এরপর দুপায়ে গিয়ে উধারে তাকিয়ে সে বলে, বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে। এই উক্তির নেপথ্যে মজিদের কোন বোধ কাজ করেছে? ডেফিনেটলি ভয়। সে আসলে ভয় পাইছে যখন বৃষ্টি শুরু হয়েছিল, তখন সবকিছু যখন চুরমার করে দিয়েছিল শেষের দিকে। এরপর রুড়ি শব্দের উদাহরণ কোনটি? সন্দেশ। রুড়ি মানে কি? রুড়ি মানে হচ্ছে, মনে রাখবা যে উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ, উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ, এই দুইয়ের মাঝে হচ্ছে তোমার এই মাইনাস। মাইনাস মানে হচ্ছে মিল নাই আর কি, আর প্লাস থাকলে সেটা যৌগিক। তো সন্দেশ কথার আর উৎপত্তিগত অর্থ কি? অর্থ হলো খবর বা সংবাদ। আর এখন আমরা কোন অর্থে বুঝি? এখন আমরা বুঝি হচ্ছে মিষ্টি অর্থে। আর জলদ যোগরূঢ় শব্দ, জল দেয় যে, সমাসাধিত। পঙ্কজ যোগরূঢ় শব্দ, সমারোহ মানে ঘটা করে অধিষ্ঠিত, তাই না? তো বাকিগুলো একটাও যাবে না, যাবে হচ্ছে সন্দেশ। মন্দ নয় হে খাঁটি সোনা বটে, উক্তিটি কার? বিনুদা, আবার অপরিচিতা। কিছুক্ষণ আগেও প্রশ্ন আসছে, মাতৃআজ্ঞার প্রশ্ন, আবার বিনুদার প্রশ্ন। কার সম্পর্কে বলা হয়েছিল? কল্যাণী সম্পর্কে বলা হয়েছিল এই কথাটা। এরপরে এক্সকাভেশন, এক্সকাভেশন শব্দের, আচ্ছা এক্সকাভেটর চিনো? ওই যে মাটি তোলে, এক্সকাভেটর, কাটে যে মাটি। তাহলে কি হয় বলতো? নিঃসরণ নাকি নির্গমন নাকি গড়ন নাকি খনন? তাহলে এটা হলো গিয়ে নাউন, তাই না? তাহলে এক্সকাভেশন মানে হচ্ছে খনন, খনন করে ফেলা, ওই যন্ত্র দিয়ে যেটা করে। এরপরে নিরাক, নিরাক মানে হচ্ছে উজ্জ্বলতা, স্তব্ধতা, সরলতা, প্রাঞ্জলতা, স্তব্ধতা। নিরাক পরা দিনের কথা বলা আছে, যখন গুমোট হয়, ভাদ্র মাস বা ওই রকম শ্রাবণ মাসের সময়গুলোতে প্রচন্ড রোদ থাকে, স্তব্ধ আবহাওয়া থাকে, ওটাকে বলে নিরাক পরা। উপন্যাস থেকে আসছে প্রশ্ন, এ দেশের বুকে 18 অশোক নেমে, এই পংক্তিতে 18 শব্দটির আলংকরিক অর্থ কি? মানে কবিতায় এটা কেমন অর্থে ব্যবহার হয়েছে? তারুণ্য। এ দেশের বুকে তারুণ্য নেমে আসুক, অর্থাৎ তরুণরাই হচ্ছে সমাজের জন্য সব থেকে বড় অ্যাসেট। সমাজের জন্য সব থেকে ভালো কাজগুলো তাদের হাত দিয়ে হয়, ইতিহাসের শুরু থেকে সেটার দলিল আছে এখন পর্যন্ত। এ দেশের বুকে তারুণ্য আসুক, তারুণ্যের দোষ আছে, গুণ আছে, ইতিবাচক নেতিবাচক সব দিক আছে, কিন্তু কবি প্রত্যাশা করছেন এ দেশের বুকে আলটিমেটলি তারুণ্য আসুক, কারণ তাদের দ্বারা নতুন দিনের সম্ভব। কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে সালাম নমস্কার জানিয়েছেন? সত্য নিয়তি স্রষ্টা প্রবীণ। সত্যকে। ডিরেক্ট বলা আছে যে আমি নমস্কার জানাই আমার সত্যকে, এই পথে যাত্রা শুরু করবার আগে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কবি অবিনাশী বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? নক্ষত্র, কৃষ্ণচূড়া, পূর্ব বাংলা, তারপরে মানবিক বাগান। পরিষ্কার লেখা আছে ওই জায়গায় যে সালামের হাত থেকে ঝরে, নক্ষত্রের মতো ঝরে, অবিরাম ঝরে অবিনাশী বর্ণমালা, অর্থাৎ বর্ণমালাকে নক্ষত্রের সাথে সেখানে কম্পেয়ার করা হয়েছে। এরপরে মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে। বাক্যটি কোন রচনার অন্তর্গত? 52 দিনগুলো। এটা আগেও আসছে, 52 দিনগুলো এই কথাটা আগেও আসছে, খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য কোথাও এই কোশ্চেনটা আসছে। এরপরে সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? অনন্তকাল স্রোত, কারণ সময় বয়ে যাবে ওই জায়গাটাকে বোঝানোর জন্য। কারণ এখানে নদী, নদীর যে স্রোতটা, তারপরে ধান ক্ষেতটা, তারপরে নৌকা, মাঝি, কৃষক, ধান, সবকিছুরই অর্থ আছে। যেহেতু কবিতাটা রূপক কবিতা, রূপক একটা দেখানো হয় আর একটা বোঝানো হয়। তো ওই যে বাঁকা জল ছিল স্রোত, এটাতে অনন্তকাল স্রোত বোঝানো হয়েছে, সময় বয়ে যায় সেটা বোঝানো হয়েছে। তো এই ছিল তোমাদের সাথে বাংলা নিয়ে আলোচনা। আমরা এখন ইংরেজির সলভ দেখব। আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের সামনে তোমাদের হিমেল ভাই আসবেন, আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু অপেক্ষা করো তোমরা, তোমরা ইংরেজির সলভ এখনই পাচ্ছ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ কৌসার ভাইকে বাংলা সলিউশনের জন্য। এখন আমার সাথে থাকবে ইংলিশ যে পার্টটা, সেই পার্টটুকু আমি এখন সলভ করে ট্রাই করবো। চলো কথা না বলে শুরু করি।
ফার্স্ট কোয়েশ্চেন ছিল ডু এস আই সে, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন ক্লজ, রেটেড ক্লজ। ফাইনাইট ভার্ব যেহেতু আছে, আই সে, আই একটা সাবজেক্ট, সে একটা ভার্ব, তো সাবজেক্ট ভার্ব এগ্রিড হইলো, এগ্রিমেন্ট হইলো, তো ফাইনাইট ভার্ব থাকার কারণে রেটেড ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ক্লজ? এটা কি নাউন ক্লজ? এটা কি অ্যাডজেক্টিভ প্রিপজিশনের কোনো ক্লজ নাই? তাহলে হয়তো অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, নাকি অ্যাডজেক্টিভ ক্লজ হবে, নাহলে নাউন ক্লজ হবে। তাহলে ডু এস আই সে মানে আমি যেরকম বলি তেমনই করো। তাহলে কেমন করো, ভার্বকে যদি কেমন দিয়ে প্রশ্ন করো, হাউ দিয়ে প্রশ্ন করো, হাউ, কিভাবে, কেমন করো, কিভাবে করো, অ্যাজ আই সে যেভাবে আমি বলি। তো ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন, অ্যাডভার্ব অফ ম্যানার নাম শুনেছো। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আই সে, এটি কি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে অ্যান্সার গোস ফর অপশন ডি। অন্যগুলো কোনো এখানে ওয়ার্কআউট করছে না, নাউনের অ্যাডজেক্টিভ ক্লজ এখানে আসার প্রশ্নই উঠে না। মুভিং নেক্সট ফর নাম্বার 2, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচে কোনটা কারেক্ট, নিচে কোনটা কারেক্ট এটা জানতে চাইছে আমার এখানে। তো চলো আমরা দেখি নিচে কোনটা কারেক্ট সেটা দেখবো। ওকে, ফার্স্ট অপশন এতে দেখি, হি বট আ 300 বলছে ডলার স্যুট। তাহলে স্যুট শব্দটা হচ্ছে একটা নাউন, তো নাউনের আমি দেখতে পাচ্ছি এখানে হাইফেন আছে, তাহলে 3 হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে তো প্লুরাল করা যায় না, প্লুরাল একমাত্র নাউন এবং প্রোনাউনকে প্লুরাল করে। সো নাউনের আগে এটা হলো অ্যাডজেক্টিভ, সো ইট ক্যান নট মেক ইট প্লুরাল। তো হান্ড্রেডস হবে না, প্রথমটা তাহলে ভুল আছে। তাহলে হি বট আ 300 যদি বলতো, তাহলে $300 স্যুট, তখন যেটা ঠিক ছিল। এস এখানে আননেসেসারি প্লুরালটা এটা হবে না, তাহলে অপশন এটা এখানে ইনকারেক্ট। অপশন বি তে দেখি, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। যেহেতু এখানে দা আর্টিকেল যেটা কমন, তার মানে যিনি হেডমাস্টার উনি সেক্রেটারি, সেম পার্সনকে এখানে রেফার করেছে। তাহলে সেম পার্সনকে যদি রেফার করে তাহলে তাহলে এখানে কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে, এখানে ওয়্যার হবে না, এখানে ওয়াজ হবে। বাট যদি প্রশ্ন এরকম থাকতো দ্য হেডমাস্টার অ্যান্ড দা সেক্রেটারি, এখানে যদি দা থাকতো ডিফারেন্ট ডিফারেন্ট পার্সনকে রেফার করতো, তখন কিন্তু ওয়্যার আবার কারেক্ট ছিল। সো এক্সিস্টিং যে সেন্টেন্সটা আছে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এটা ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। সো অপশন বি তে এটা ভুল আছে। আমাকে এখানে কারেক্ট জানতে চাইছে। নাম্বার সি তে আছে দেখতে পাচ্ছি, ইউ লুক অ্যাজ দো ইউ আর এক্সপেক্টিং সাম ব্যাড নিউজ। সো ইউ নো দ্যাট অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এগুলো থাকলে কি বলি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এগুলো হচ্ছে যেন। তো যেনটা আমরা ইউজ করি আনরিয়াল কন্ডিশনস এর মধ্যে, অ্যাজ ইফ আর হচ্ছে অ্যাজ দো। তো আনরিয়াল কন্ডিশন যখন আমরা ইউজ করি, আগে যদি এখানে টেন্সের একটা ব্যাপার স্যাপার আছে, সেই ব্যাপার স্যাপার একটু ক্লিয়ার করে দিই। আগে যদি তোমার এখানে কি থাকে, এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে ওদিকে তোমার হবে পাস্ট ইনডিফিনিট, আর এই পাশে যদি তোমার পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ওইদিকে কি হবে, ওদিকে হবে তোমার পাস্ট পারফেক্ট সিকোয়েন্স অফ টেন্সের কোড। তাহলে ইউ লুক যদি আমি এটা ধরেই নিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে অ্যাজ দোর আগের পার্টটুকু, তাহলে পরেরটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, ইউ ওয়্যার এরকম কিছু একটা হবে, ইউ আর এক্সপেক্টিং সাম ব্যাড নিউজ। ইউ লুক অ্যাজ দো অথবা অ্যাজ ইফ, তার মানে অ্যাজ ইফ বা অ্যাজ দো কনজাংশন বা কনজাংশনাল ফ্রেজ তুমি যাই বলো, ওই কনটেক্সটের থ্রুতে সিকোয়েন্স অফ টেন্স এখানে ফলো করে না, তো দ্যাটস অপশন সি নাম্বার ইটস ইনকারেক্ট। তাহলে চারটা অপশনের মধ্যে যেহেতু এবিসি তিনটা এখানে ভুল হয়ে যাচ্ছে, তাহলে লিটারালি এখানে ডি নাম্বার হয়তো কারেক্ট হওয়ার চান্স আছে। তো এবার দেখি এক্সিস্টিং যে ডি নাম্বার অপশনটা দিছে সেটা আসলে ঠিক আছে কিনা। সে উড রেদার, হ্যাঁ উড রেদার একটা মডেল অক্সিলারি, সো যখন পুরোটা চিন্তা উড রেদার মানে বরং, তাহলে উড রেদার যখন হয় তখন নটটা কিন্তু পুরোটার পরেই হয়, শুধু উড কিন্তু একটা অক্সিলারি না, উড রেদার পুরোটা মিলিয়ে একটা মডেল অক্সিলারি এখানে। তো শি উড রেদার নট অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, সে বরং প্রোগ্রামে অ্যাটেন্ড করে নাই। তো এটা ঠিকঠাকই আছে, এই নটের ব্যবহার এখানে ঠিকঠাকই আছে। সো অপশন ডি নাম্বার হচ্ছে এখানে এক্সিস্টিং যে অপশনস গুলো আছে চারটা, তার মধ্যে কারেক্ট হচ্ছে ডি নাম্বার। মুভিং নেক্সট নাম্বার 3, 2/3 অফ দ্য পিপল। 2/3 একটা ফ্র্যাকশন, তো ফ্র্যাকশন ইটসেলফ কখনো সাবজেক্ট হয় না, ফ্র্যাকশন যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। তো 2/3 যেহেতু সাবজেক্ট হচ্ছে না এখানে পিপল, দিস ইজ প্লুরাল, তাহলে প্লুরাল হয়ে তাহলে পরের ভার্বটা কি হবে, সেটাও প্লুরালই হবে। তাহলে এখানে ইজ হচ্ছে না, এখানে ওয়াজ হচ্ছে না, এখানে বিং কিভাবে আমি দিব, এখানে তো একটা ফাইনাইট ভার্ব লাগবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কনটেক্সটে যে ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করে, মেইন ভার্ব আসল ভার্বটা তো এখানে এগ্রিমেন্টের একটা কনটেক্সট আছে। তো তুমি যদি বিং এখানে ইউজ করো তাহলে কিন্তু এগ্রিমেন্টের সাথে আর কোনো ভার্ব কিন্তু এখানে নাই, সো এখানে আমি একটা ফাইনাইট ভার্ব ইউজ করতেই হবে। তো অ্যান্সার অপশন গোজ ফর সি তে, ডি নাম্বার এখনো ওয়ার্কআউট করা যাবে না কোনো না কোনো ভাবে। তাহলে 2/3 অফ দ্য পিপল, দুই তৃতীয়াংশ মানুষ ওয়ার প্রেজেন্ট ইন দ্য কংগ্রিগেশন। কংগ্রিগেশন মানে বলতে পারো জমায়েত, জমায়েতে প্রায় 2/3 মানুষ কি ছিল, উপস্থিত ছিল, এরকম কিছু বাংলা অর্থ আসে এটা নাম্বার 3 তে। মুভিং নেক্সট ফর নাম্বার 4, নিচের কোনটা ইনকারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা ভুল বাক্য এটা জানতে চাইছে এখানে এটা। সো অপশন এতে আমি দেখি, neither you nor he is in a crisis. So you know that neither nor, so neither, okay,
তো নিদার নর এখানে আছে। সো এটাকে আমি কি বলছি, কম্পাউন্ড সাবজেক্ট, কম্পাউন্ড সাবজেক্ট বলছি এটা। তো কম্পাউন্ড সাবজেক্ট যখন থাকছে, এখানে দেখো কম্পাউন্ড সাবজেক্ট একাধিক ইউ আছে, আবার হি আছে। কম্পাউন্ড সাবজেক্ট যখন থাকে তখন ভার্বটা আমি কার সাথে ম্যাচ করবো, কার সাথে নিয়ে এখানে বসবো, এটা খুব ইম্পর্টেন্ট। তো কম্পাউন্ড সাবজেক্ট আমি দুইটা ক্লাসিফাই করি, এটা হচ্ছে তোমার প্রথমটা আর এটা হচ্ছে দ্বিতীয়টা। আরো যদি স্পেসিফাই করে বলবি, এটা হচ্ছে ফার্দেস্ট অফ ভার্ব, আর সেকেন্ডটা যদি এটা হচ্ছে ক্লোজেস্ট অফ ভার্ব। তো ক্লোজেস্ট অফ ভার্ব সেগুলো কোনটা আছে, আইদার অর, ইদার বা আইদার যেটাই বলো, আইদার অর। তারপর যেটা দেওয়া আছে এখানে নিদার নর, তারপর শুধু অর, তারপর নট অনলি বাট অলসো। আর প্রথমটা বা ফার্দেস্ট অফ ভার্ব সেটা কি হয়, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, এন্ড নট, শুধু উইথ, ইনক্লুডিং, ইন অ্যাডিশন টু, এরকম আর কি। সো আমি দেখতে পাচ্ছি এখানে নিদার নর আছে। সো সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে বা ক্লোজেস্ট অফ ভার্ব, ভার্বের হচ্ছে এটা হচ্ছে পজিশন, এই পজিশন সবচেয়ে ক্লোজেস্ট কে আছে, হি আছে। তাহলে হিতে ম্যাচ করে এখানে ঠিকঠাকই আছে। তো অপশন এ কিন্তু ঠিক আছে, চাইছি কিন্তু এখানে ইনকারেক্ট, ভুলটা খুঁজে বের করতে বলছে, কারেক্ট এখানে খুঁজে বের করতে বলে নাই। তাহলে হি রিফ্রেইনড হিমসেলফ ফ্রম টেকিং এনি মেডিসিন। রিফ্রেইন, রিফ্রেন্ডের পরে তোমার কি হচ্ছে এখানে, রিফ্রেন্ড কিছু ভার্ব আছে, কিছু ভার্ব রিফ্লেক্সিভ প্রনাউন হয়। তো হি রিফ্রেইনড হিমসেলফ ফ্রম, রিফ্রেইন ফ্রম হচ্ছে বিরত রাখা। তো সে মেডিসিন গ্রহণ করা, মেডিসিন খাওয়া থেকে সে নিজেকে বিরত রাখলো, এরকম বাংলা অর্থ আসে। সো অপশন বি নাম্বার, দিস ইজ কারেক্ট। তারপর বলছে হি রিজেম্বলস টু হিজ ফাদার ইন অ্যাপিয়ারেন্স। তো রিজেম্বলস হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব সরাসরি অবজেক্ট টেক আপ করে। সো ইট ক্যান নট ইউজ আ প্রিপোজিশন আফটার এ ট্রানজিটিভ ভার্ব, কারণ সরাসরি আমার অবজেক্ট লাগবে। তাহলে অবজেক্ট পজিশনে কারা কারা হয়, নাউন আর হচ্ছে প্রনাউন। সো যদি সরাসরি কোনো অবজেক্ট নিবে তাহলে এখানে টু ইউজ করা যাবে না, এটা এক্সট্রা অথবা রিডান্ডেন্ট। তাহলে হি রিজেম্বলস হিজ ফাদার ইন অ্যাপিয়ারেন্স, মানে সে দেখতে তার বাবার মতো। রিজেম্বলস মানে একই, লুকে লাইক, এরকম আমরা বলি। তাহলে হি রিজেম্বলস হিজ ফাদার ইন অ্যাপিয়ারেন্স। সো অপশন সি নাম্বারটা, এখানে টু এর ব্যবহারটা ভুল হচ্ছে, ত্রুটিপূর্ণ, ইনকারেক্ট জানতে চাইছে। সো অ্যান্সার এই সি নাম্বারটাই হবে। আর ডি নাম্বার, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, দিস ইজ কারেক্ট। তো হ্যাং যে ভার্বটা, এই ভার্বটা তোমার স্ট্রং ভার্ব হইতে পারে, এটা উইক ভার্ব হইতে পারে। আচ্ছা, তো হ্যাং ভার্বের আমি যদি এটা যদি পাস্ট টেন্স চিন্তা করি আর হচ্ছে পাস্ট পার্টিসিপল চিন্তা করি, তো হ্যাং এর তোমার হ্যাং যে ভার্বটা, সেই ভার্বটার কি বলা যায়, কনজুগেশন কি কি হয়। হ্যাং যদি আমি একটা বলতে পারি হ্যাংড, আর একটা হচ্ছে হ্যাংড, নাদার ওয়ান হ্যাং, এটা হচ্ছে এইচ ইউএন জি হাং, এবং এটা হচ্ছে এইচ ইউএন জি হাং। নাও এটা অর্থ কি, অর্থের পার্থক্য আছে। হ্যাং যখন হ্যাংড হবে তখন সেটা হচ্ছে ফাঁসিতে ঝুলানো, ইউনো, ফাঁসিতে ঝুলানো। আর শুধু যখন হাং হবে, এটা যে কোনো কিছু ঝুলানো হইতে পারে। হ্যাঁ, যে কোনো কিছু ঝুলানো হইতে পারে। দেওয়ালের মধ্যে প্লে কার্ড ঝুলে আছে, দেওয়ালের মধ্যে ঘড়ি ঝুলে আছে, এরকম। তো দেখতে পাচ্ছি হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার, সে মার্ডারের জন্য তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ঠিক আছে, এটা তাহলে হ্যাংডের ব্যবহারটা এখানে ঠিকঠাকই আছে। সো চাইছে নিচে কোনটা ইনকারেক্ট, সো অপশন সি হচ্ছে এখানে ইনকারেক্ট। তাহলে হি রিজেম্বলস টু হবে না, হি রিজেম্বলস হিজ ফাদার ইন অ্যাপিয়ারেন্স, এটা হইতো আর কি। দিস ইজ নাম্বার 4। মুভিং নেক্সট ফর নাম্বার 5, 5 নাম্বার, ইয়েট। আচ্ছা, ইয়েট একটা কমা ছিল, তাহলে ইয়েট এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার, ক্লিনিনেস এন্ড হাইজিন ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। সো ইয়েট দেখা যাচ্ছে পুরো একটা বাক্যটাকে মডিফাই করছে, স্টিল, তবুও এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ পানি এনশিওর করা, নিশ্চিত করা, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, এবং স্বাস্থ্য যেটা এটাকে নিশ্চিত করাটা ছিল ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ। এটা খুব বড় একটা ব্যারিয়ার বা বড় একটা বাধা ছিল, এরকম কিছু একটা। সো দেখতে পাচ্ছি এর কি করতেছে, পুরো একটা বাক্যকে ডিসক্রাইব বা মডিফাই করতেছে, পুরো বাক্যকে ডিসক্রাইব না, মডিফাই করতেছে। তো পুরো বাক্যকে মডিফাই করার জন্য ইটস অ্যান অ্যাডভার্ব হবে, ইটস নট এ কনজাংশন। তো ইয়েট শব্দের দুটো পার্সেস পিছু হয়, অ্যাডভার্ব হয় আর কনজাংশন হয়। কনজাংশন যদি ওই চিন্তা করি তাহলে দুটো বাক্যকে যুক্ত করছে, যেমন আই ওয়েন্ট দেয়ার ইয়েট আই ডিডন্ট ফাইন্ড হার, আমি সেখানে গিয়েছিলাম তবুও তাকে খুঁজে পাইনি। তাহলে ইয়েটের আগে দেখতে পাচ্ছ একটা বাক্য, ইয়েটের পর একটা বাক্য, দুটো বাক্যকে কানেক্ট করছে, যুক্ত করছে, দ্যাটস ওয়াই এটি কনজাংশন। কিন্তু এখানে ইয়েট কি করছে, পুরো একটা বাক্যকে মডিফাই করছে, ফুল সেন্টেন্স কে। সো দ্যাটস ওয়াই ইয়েট হবে এখানে একটা অ্যাডভার্ব। আর ইয়েট অ্যাডজেক্টিভ বা প্রিপজিশন, ওই সেন্সে কোনো ওয়ার্কআউট করছে না। তাহলে এখানে অ্যান্সার গোস ফর অপশন এ নাম্বার, ইয়েট একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। মুভিং নেক্সট ফর নাম্বার 6। আচ্ছা, নাম্বার 6 to 10 হচ্ছে তোমার রিডিং প্যাসেজ। রিডিং প্যাসেজ এর মধ্যে ট্র্যাকের তোমার টেক্সট বুক রিলেটেড দেখা যাচ্ছে একটা প্যাসেজ দিয়েছে, দ্য প্রাইমারি পারপাস অফ এডুকেশন। হুবহু হয়তো ওরকম টেক্সট বুক থেকে কোট করে নাই, বাট ওরকমই আর কি। এটা দ্য প্রাইমারি এডুকেশন, শিক্ষার প্রাথমিক যে উদ্দেশ্য সেটা নিয়ে এখানে এই প্যাসেজটা দিয়েছে। তো চলো একটু কোশ্চেন দেখি। কোশ্চেনটা হচ্ছে এখানে একটা, চুজ দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ। এই প্যাসেজের মধ্যে সুইটেবল টাইটেল ব্যবহার করতে বলেছে। তো আমি যদি পুরো প্যাসেজটা একটু পড়তেই যাই,
দেখি, তো প্রাইমারি পারপাস এডুকেশনের আসল উদ্দেশ্যটা কি? মানুষের জীবনকে সহজ এবং সুন্দর করা, সকল দিক থেকে। হাউএভার, যাই হোক, ইফ ইউ অ্যানালাইজ দ্য অ্যাকশনস ডান, যে সকল কাজকর্ম করা হয়েছে সেগুলো যদি অ্যানালাইজ করি, বিশ্লেষণ করি, এন্ড দ্য এন্ডিভিয়ার্স, এবং যে প্রচেষ্টাগুলো আন্ডারটেকেন বাই দ্য এডুকেটেড পিপল, শিক্ষিত মানুষের দ্বারা যেসব প্রচেষ্টা নেওয়া হয়েছে অফ অল টাইম, সবসময় উই ফাইন্ড দ্যাট, আমরা পাই যে দোজ হ্যাভ নট অলওয়েজ বিন বেনিফিশিয়াল টু হিউম্যান কাইন্ড, এবং সেগুলো সবসময় মানব জাতির জন্য বেনিফিশিয়াল ছিল না। সাম হ্যাভ বিন থ্রেটেন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান বিংস, এবং যে কাজগুলো শিক্ষিত মানুষরা করেছে সবসময় এটা মানুষের জন্য মঙ্গল করেছিল না, এটা প্রায় মানুষের জন্য অনিষ্ট করছিল। হ্যাঁ, এটা অনিষ্ট মানে ক্ষতি সাধন করতো আর কি। এটা কথা এখানে বলছে, দাস এইভাবে এডুকেশন অ্যাট মেনি টাইমস হ্যাজ ফেইলড টু সার্ভ ইটস প্রাইমারি পারপাস, এবং এইভাবে শিক্ষা প্রায় অনেক সময় তার প্রাইমারি যে মোটো বা যে উদ্দেশ্য শিক্ষার যে ছিল সেটা সার্ভ করতে প্রায় ব্যর্থ হয়েছে। তারপরে দেখি, হোয়াই ডাজ ইট হ্যাপেন, এটা কেন ঘটে? এডুকেশন গিভস আস নলেজ, আমাদেরকে নলেজ দেয়, এন্ড স্কিলস, এন্ড ইভেন্চুয়ালি প্রোভাইডস আস উইথ পাওয়ার, এবং আমাদের শক্তিও দেয়। তো দিস পাওয়ার সামটাইমস টার্নস আস ইনটু মনস্টার্স, এই এডুকেশন যে শক্তিটা দেয়, এই শক্তিটা আমাদের প্রায় কেউ দৈত্য বানায় ফেলায়, এটা বলছেন। সামটাইমস, মাঝে মাঝে অ্যাঞ্জেলস, এবং মাঝে মাঝে আমাদের কি করে ফেরেশতা বানায়। বিকজ অফ পাওয়ার, এডুকেশন ক্যান বি ইউজ বোথ গুড এন্ড এভিল পারপাস, ডিপেন্ডিং অন দ্য ইন্টেনশন অফ দ্য ইউজার্স, মানে যে ইউজ করবে সে কোন পারপাসে, কোন উদ্দেশ্যে এটা ইউজ করতেছে, ভালো উদ্দেশ্যে ইউজ করতেছে নাকি খারাপ উদ্দেশ্যে ইউজ করতেছে। তো ভালো উদ্দেশ্যে ইউজ করলে এটা ডেফিনেটলি অ্যাঞ্জেলসের কাজ, ফেরেশতার কাজ, ঠিক আছে, দেবদূতের কাজ। আর যদি নেগেটিভ সেন্সে এটা ইউজ করে তাহলে সেটা কি হচ্ছে, অবশ্যই এটা মনস্টার হয়ে যায়, ক্ষতিকারক বা ক্ষতি করে। The words, for example, that took the lives billions of innocent people were waged and executed by the educated people. পৃথিবীতে যেসব যুদ্ধগুলো হয়েছে, উদাহরণস্বরূপ যদি বলি, এগুলো বিলিয়ন্স অফ পিপল বা বিলিয়ন্স অফ কি বললাম, অনেক অনেক মানুষের প্রাণ কেড়ে নিছে, এবং এই যুদ্ধগুলো এক্সিকিউটেডই হয়েছে এই শিক্ষিত মানুষের ব্রেন চাইল্ড বা যেটাই বলো ওইগুলা দ্বারা আর কি। এটা তো তার মানে এখানে এনগেজমেন্ট কিন্তু অশিক্ষিত মানুষের না, শিক্ষিত মানুষদের মানে সমাজ বা সভ্যতা বা দেশে বা বিদেশে সবখানে বেশি লেভেলের বা বেশি পরিমাণে ক্ষতি সাধিত হচ্ছে। থ্রুতে এটা এখানে গেজ করা যাচ্ছে বা বের করা যাচ্ছে। Heinous scams and horrific incidents of corruption were also committed by the individuals having high academic degrees from world famous institution. পৃথিবীর সবচেয়ে বিশ্বখ্যাত অনেক ইনস্টিটিউশন থেকেও হায়ার এডুকেটেড পাবলিক গুলাও অনেক সময় কি করে, খুব খারাপ কাজ এবং খুব জঘন্য কাজের মধ্যে এনগেজ দেখা যায় করে তারা এগুলা। তো তার মানে এটা ইটস নট এ রিয়েল এডুকেশন, এটা প্রকৃত শিক্ষা না। যে শিক্ষা তাকে এই সকল খারাপ কাজ থেকে দূরে রাখতে পারতো, সেটা এখানে উদ্দেশ্যটাই সার্ভ হয়নি, পুরো উদ্দেশ্যটা এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এডুকেশন ডাজ নট অলওয়েজ গ্যারান্টি বিউটি অ্যান্ড এ নবেলাস আনলেস, শিক্ষা আমাদের সব উদ্দেশ্যটা কি, মানুষকে পলিশড করা, হ্যাঁ, মানুষের মধ্যে মূল্যবোধ বা নৈতিকতা এগুলো জাগ্রত করা। কিন্তু দেখা যাচ্ছে মানে পৃথিবীর যত কিছু যুদ্ধ বা যত কিছু হয়েছে, অনেক খারাপ কাজ যেগুলো হয়েছে, ম্যাক্সিমাম তোমার কি হচ্ছে, এডুকেটেড পিপল দ্বারা হয়েছে। এই কথাটা এখানে বলেছে। তো শিক্ষার গ্যারান্টি, এটা সবসময় গ্যারান্টি দেয় না যে এটা বিউটি এবং এনোভেলাস আমাদেরকে মহৎ করবে, এরকম এটি কোনো গ্যারান্টি দেয় না, যতক্ষণ না পর্যন্ত ইটস ইমবিউড, এটাকে ইনফিউজ করা হবে অথবা এটাকে মিক্স করা হবে উইথ মোরালিটি, ইথিক্স অ্যান্ড হিউম্যানিটি। যতক্ষণ না পর্যন্ত শিক্ষাটাকে নৈতিকতা বা মূল্যবোধ অথবা মনুষ্যত্বের সাথে এটা মিক্স করা না হবে, ততক্ষণ পর্যন্ত সেই শিক্ষা কাউকে ভালো জায়গায় নিতে পারবে না, বা সেই শিক্ষা থেকে আউটপুট বা আসল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কখনো সফল হবে না। এই হচ্ছে মোটামুটি থিম। ওই পুরো প্যাসেজটা খুব কুইকলি গো থ্রু করে ফেললাম। এখন সুইটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, এই প্যাসেজের সুইটেবল টাইটেল কি হইতে পারে? বেনিফিটস অফ এডুকেশন, শিক্ষার কি উদ্দেশ্যের কথা বলেছে, মানে লাভগুলোর কথা বলেছে, ব্যাড ইফেক্টস অফ এডুকেশন, নাকি রিকনসাইডিং দ্য অবজেক্টিভস অফ এডুকেশন, নাকি ইম্পর্টেন্স অফ এডুকেশন অফ হিউম্যান বিংস। অবশ্যই শিক্ষার যে উদ্দেশ্যটা, মানুষের জীবনকে কি করা, পলিশ করা, মানুষের জীবনকে আরো বেশি আপগ্রেডেড করা, তাই তো? কিন্তু এই যে এখানে যে প্যাসেজের থ্রুতে যে মেসেজটা আমাকে দিল, শিক্ষিত লোকরাই অনেক ডিস্ট্রাকটিভ হইতেছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। সো কি করতে হবে তাহলে, শিক্ষার যে মোটোটা বা উদ্দেশ্য, যে পারপাস, এটা আবার আমাদের রিথিঙ্ক করা লাগবে, নতুন করে আবার ভাবা লাগবে। তো তার মানে এটা রিকনসিডার করা লাগবে, এটা হচ্ছে পুরো প্যাসেজের কনটেক্সট। তাহলে রিকনসিডারিং দ্য অবজেক্টিভস অফ এডুকেশন, শিক্ষার যে উদ্দেশ্যটা এটা আবার রিকনসিডার করতে হবে বা রিথিঙ্ক করতে হবে। নাম্বার 6 এর অ্যান্সার তাহলে সি নাম্বার হচ্ছে। Number 7, having a degree from the world famous institution is not dash for developing a novel mind, is not helpful, না, এটা ম্যান্ডেটরি। মানে পৃথিবীর সবচেয়ে জগৎ বিখ্যাত ইনস্টিটিউশন থেকেই ডিগ্রি নেওয়া মানেই যে এটা বাধ্য করবে বা এটা ম্যান্ডেটরি করবে, এটা বাধ্যতামূলক করে দিবে যে আমি খুব ভালো একটা মানুষ। নট লাইক দ্যাট। এখানে এটাই বলছে যে আমার নোবেল মাইন্ড আছে, বড় বড় ইনস্টিটিউশনে বা ভালো ফেমাস ওয়ার্ল্ড
ফেমাস ইনস্টিটিউশনে পড়লি যে এরকম কিছু হবে, নট লাইক দ্যাট। অন্যগুলো এখানে কোনোটাই অর্থপূর্ণ হয় না একমাত্র ম্যান্ডেটরি ছাড়া। তারপরে ইমবিউড মানে হচ্ছে এখানে তোমার ইনফিউজ করা, মিক্স আপ করা। প্যাসেজের কনটেক্সটে শেষের দিকে ছিল ইনফিউজ, এটাই হবে এখানে। তারপরে দেখি দ্য প্যাসেজ এনকারেজ আস টু রিকাস্ট দ্য এক্সিস্টিং এডুকেশন সিস্টেম। অবশ্যই রিকাস্ট মানে কি পুনরায় ঢেলে সাজাতে হবে, এক্সিস্টিং যেটাকে বাদ দিতে পারবে না, হ্যাঁ, বাদ দেওয়া তো কোনো সলিউশন না, যেটা আছে এটাকে রিকাস্ট, পুনরায় রিকাস্ট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। সো এটাই হবে, প্রমোট না, উন্নত না, রিকাস্ট করতে হবে, নতুন করে রিথিঙ্ক করতে হবে, এটাই ছিল। ডিসকার্ড তো বাদ দেওয়া যাবে না, ফলো তো হয়ই না। তো প্রমোট আর রিকাস্টের মধ্যে হয়তো অনেকে তোমরা একটু প্রবলেম হয়েছিল হয়তো বা, তো এখানে রিকাস্টে এখানে বেশি ওয়ার্কআউট করছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, নতুন করে ঢেলে সাজানো এরকম কিছু। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য স্টেটমেন্টস ইজ ফলস, অ্যাকর্ডিং মানে শিক্ষায় এই প্যাসেজটার মতে কোন অপশনটা বা কোন স্টেটমেন্টটা ফলস, মিথ্যা। প্রথম, দ্য এডুকেটেড পিপল হ্যাভ অলওয়েজ ডান হেইনাস। সবকিছু ঠিক আছে, এই অলওয়েজ শব্দটা এখানে ঝামেলা করছে। সবসময় কি করেছে, সবসময় কি করেছে, এটাতে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ সবসময় কি করেছে, তাহলে এটাই এখানে মিথ্যা। আমার কি এখানে কি অলওয়েজ কি ছিল, করেছে, খারাপ কাজ করছে। heinous action corruption were also committed by individuals having high, দেখো সব সময়ের কথা কিন্তু বলে নাই, অলওয়েজ এর কথা কিন্তু এখানে মেনশন করে নাই, সব সময় না, খুব মানে উচ্চ শিক্ষিত বা শিক্ষিত মানুষ কি ভালো কাজ কি কখনোই করে নাই, অবশ্যই করছে। তো অলওয়েজ এই শব্দের ব্যবহারটা এই কোশ্চেনের কি করলো, একটু ঝামেলা করেছে। অলওয়েজটা যদি না দিত তাহলে এটা আমি ইয়ে করতে পারতাম। সো অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এটাই আসলে এখানে ফলস। আর বাকিগুলো এডুকেশন এফেক্টস আস ইন দ্য ওয়ে উই ইন্টেন্ড, এটা ঠিক আছে। ট্রু এডুকেশন ক্যান গ্যারান্টি, হ্যাঁ, সুশিক্ষা, সত্যিকারের যে শিক্ষা, সত্যিকারের শিক্ষা কোনটা, যে শেষের প্যাসেজের শেষে দেখো তিনটাই ছিল, কন্টেক্সট ছিল, যে সত্যিকারের শিক্ষা যেটা মোরালিটি, ইথিক্স এন্ড হিউম্যানিটি যেটা আছে, এটার মিশেলে সত্যিকারের শিক্ষা হইতে পারে। সো প্যাসেজের কনটেক্সটে এই অলওয়েজ এইটার ব্যবহারটা এখানে ত্রুটিপূর্ণ। আর অন্য সবগুলো কোনো না কোনো ফরম্যাট তুমি এখানে ট্রু বলে, ট্রু সেন্সে বা ট্রু বলে তুমি বলতেই পারো। এথিক্স এন্ড হিউম্যানিটি আর ইম্পর্টেন্ট, ক্যাটালিস্ট শেষের দিকে তো এটা বললোই, শেষের লাইনের দিকে ক্যাটালিস্ট ইউজিং এডুকেশন ফর নোবেল পারপাসেস, এটা ঠিকঠাকই আছে। তো এখানে ভুল যদি বলি, ফলস যদি বলি, সেটা হচ্ছে অপশন এ, অলওয়েজ এই ব্যবহারটা এখানে ত্রুটিপূর্ণ করে রাখছে এটা। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য প্যাসেজ 6 to 10। মুভিং নেক্সট, চুজ দ্য প্যাসিভ ভয়েস। নিচে কোনটা প্যাসিভ ভয়েস জানতে চাইছে এখানে এটা। আচ্ছা, অ্যাকচুয়াল বাক্যটা একটু পড়ি। মাই আঙ্কেল, দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট, প্রমিসড এটা হচ্ছে ভার্ব, মি, মাই আঙ্কেল প্রমিসড হুম, তাহলে ভার্বটা হুম দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি মি, তাহলে এটা কিন্তু একটা অবজেক্ট। আবার মাই আঙ্কেল প্রমিসড হোয়াট, কি প্রমিসড করলো, এ প্রেজেন্ট মানে একটা উপহার, তাহলে দেখ ভার্বকে আমি হোয়াট দিয়ে প্রশ্ন করলে আবার এটা তাহলে আরেকটা উত্তর পাচ্ছি, এটা হচ্ছে আরেকটা অবজেক্ট, তাহলে দুইটা অবজেক্ট। তো প্রমিসটা তাহলে কি, যে ভার্বের একটা অবজেক্ট থাকবে সেটাকে বলে ট্রানজিটিভ ভার্ব, এবং যে ভার্বের দুটো অবজেক্ট থাকবে ডাই ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। তো ডাই ট্রানজিটিভ ভার্ব বলতে পারি এটা, যদি হয় তাহলে অবজেক্ট দুইটা আছে, তাহলে প্যাসিভ করার সময় কি অবজেক্ট সাবজেক্ট হবে, তাহলে আমি মিকে আমি করতে পারি সাবজেক্ট, আবার এ প্রেজেন্টকে করতে পারি। তবে দেখি তারা ওরা কি করেছে, তাহলে মি কে চেঞ্জ হয়ে কি হবে, আই হবে, তাহলে মি চেঞ্জ হয়ে এখানে আই হবে, এটা আই দিছে, এটা আই দিছে, এটা আই দিছে, এটা হয় কিনা দেখি তো। এ প্রেজেন্ট ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল, তাহলে আমাকে যে এটা কই, অর্থটা এখানে মোটামুটি চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। এক্সিস্টিং যে শব্দটা, এক্সিস্টিং যে সেন্টেন্সটা, ওটার অর্থ তো তুমি যেটা করতেছো প্যাসিভ করতেছো, এটা তো অবশ্যই থাকা লাগবে। সো এই সেন্স এখানে মি এর কনটেক্সট এখানে বাদ চলে যাচ্ছে, এটা হয় না। তো যদি কি আনি, মিটাকে আমি সাবজেক্ট হিসেবে নেই, তাহলে আই ওয়াজ প্রমিসড, আই ওয়াজ প্রমিসড হোয়াট, আমি কি প্রমিস, আমাকে কি দেওয়া হয়েছিল, আমাকে কি প্রমিস করা হয়েছিল, যে একটা প্রেজেন্ট দিবে, একটা উপহার দিবে আমার আঙ্কেল দ্বারা। সো এটা ঠিকঠাকই আছে এখানে। আই হ্যাড বিন, হ্যাড কেন আসবে, আমি তো দেখতে পাচ্ছি এখানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেস, সো হ্যাড বিন হওয়ার কোনো চান্স নাই। আই ওয়াজ প্রমিসড বাই মাই আঙ্কেল প্রেজেন্ট, তাহলে আই ওয়াজ প্রমিসড, এটার ব্যবহারটা আই মিন কি বলে, এটা পজিশন এখানে ত্রুটিপূর্ণ আছে। আই ওয়াজ প্রমিসড হোয়াট, তাহলে প্রমিসডের পরে এখানে এই প্রেজেন্ট আসলে এই জায়গায় হওয়া উচিত ছিল, বাই মাই আঙ্কেলের তুলনায় এটা আগে হওয়া উচিত ছিল। সো এখানে শব্দের মানে ফ্রেজের পজিশনস বলতে পারো এখানে ঠিকঠাক নাই, তো দ্যাটস ওয়াই এটা এখানে আউট। সো অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে এখানে, বি নাম্বারটার মধ্যে পুরো এক্সিস্টিং যে সেন্টেন্সটা আছে সবগুলো এখানে ঠিকঠাক উল্লেখ করা আছে। এটা খুবই একটা ভালো প্রশ্ন, এটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, অনেকে অনেক জায়গায় দেখতে পাচ্ছ হয়তো ডিফারেন্ট উত্তর আসছে। হোয়েন আই এম অনলাইন, অনেকে হয়তো এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্ট চিন্তা করেছে, কিন্তু উত্তর হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট কি হবে। এখন প্রশ্ন হচ্ছে বি ভার্বের পরে কি কি বসে, বি ভার্বের পরে অনেকগুলো হইতে পারে। বি ভার্বের পরে তোমার ভার্ব প্লাস আইএনজি বসতে পারে কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা বলি। আবার বি ভার্বের পরে তোমার কি বলতে হবে, ভার্বের ভি3 ফর্ম বসে। এটা কখন, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে হইতে পারে, এটা হচ্ছে প্যাসিভে হয়, তাই তো, প্যাসিভে হয়। তারপর বি ভার্বের পরে কি বসে, বি ভার্বের পর তোমার নাউন বসতে পারে, তাহলে বি ভার্বের পর আবার অ্যাডজেক্টিভ বসতে পারে। তখন কোনটা নাউনের অ্যাডজেক্টিভ কখন বসে, যখন এটা কমপ্লিমেন্ট আকারে বসে, এগুলো কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। যেমন আমি যদি বলি হি ইজ এ ডক্টর, এখানে হি আর ডক্টর সেম, তাহলে হি ইজ এ ডক্টর,
এই ডক্টরটা এখানে নাউন। এবার আমি যদি বলি হি ইজ ইল অথবা হি ইজ সিক, তাহলে ইজ দেখো বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে কমপ্লিমেন্ট, তাহলে হিয়ার এখানে অবস্থা বুঝাইছে। আবার বি ভার্বের পর একটা জিনিস এখানে বসতে পারে, সেটা কোনটা? বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসতে পারে না, অ্যাডজেক্টিভ তো বলে বি ভার্বের পরে তোমার অ্যাডভার্ব বসতে পারে। যখন বি ভার্বের পরে একটা অ্যাডভার্ব বসবে তখন সেটা কি হবে? তখন সেটাকে বলা হয় লোকেটিভ অ্যাডভার্ব। আই রিপিট, দিস ইজ লোকেটিভ অ্যাডভার্ব, অবস্থানগত অ্যাডভার্ব এরকম বলা যেতে পারে। এবার আমি যদি বলি হোয়েন আই ওয়াজ দেয়ার, আমি যখন সেখানে ছিলাম, তাহলে বলতো যে ওয়াজ বি ভার্ব আছে, তাহলে বি ভার্বের পরে যে দেয়ার আসলো, তাহলে কি অবস্থা, পজিশন বুঝাইছে না, প্লেস, পজিশন না, অবস্থান না, প্লেস বুঝাইছে না, জায়গা বুঝাইছে না, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস নাম শোনাছো। সো ওই সেন্সে এখানে দেওয়া আই ওয়াজ দেয়ার। হোয়েন আই এম অনলাইন, আমি যখন অনলাইনে হই, অনলাইনে থাকি যখন, হ্যাঁ অনলাইনে থাকি যখন, আমি যখন অনলাইনে থাকি, তাহলে এটা কি বুঝাচ্ছে? লোকেটিভ অ্যাডভার্ব বুঝাচ্ছে। সো অ্যান্সার গোস ফর অপশন বি তে, ইটস নট অ্যান অ্যাডজেক্টিভ, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট না। ঠিক আছে, হোপফুলি ইউ গট দ্য পয়েন্ট। এই পাঁচটা বি ভার্বের পর এই পাঁচটা জিনিস এখানে বুঝতে পারে। সো লোকেটিভ অ্যাডভার্ব হিসেবে এইখানে অনলাইন হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। হয় না, আই এম অনলাইন, আমি যখন অনলাইনে থাকি, আই হ্যাভ লিবার্টি, আমার স্বাধীনতা থাকে। ঠিক আছে, আমার সাথে যখন আমি অনলাইনে থাকি, কোথায় থাকি? কোথায়? অনলাইনে। কোথায় কিন্তু বলতেছি এটা, তাহলে কোথায় অ্যাডভার্ব অফ প্লেস আসতেছে। সো ওই সেন্সে এটা উত্তর হচ্ছে এখানে অ্যাডভার্ব, ইটস নট এন অ্যাডজেক্টিভ। সো আশা করি এটা বুঝছো, বি ভার্বের পর এই পাঁচটা জিনিস এখানে বুঝতে পারে। মুভিং নেক্সট, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড হেলদি, স্বাস্থ্যকর। তো ব্রুয়াস এটা হচ্ছে সিনোনেম হইলো, স্যালিটারি, হাইজিন, সবগুলো এখানে সিনোনেমস। আনহোলসাম এটা তোমার এখানে অ্যান্টোনিম। তো অপশন নাম্বার 13 এর অ্যান্সার হচ্ছে তোমার ডি নাম্বার। মুভিং নেক্সট, দ্য কোয়েশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। স্পষ্ট দেখা যাচ্ছে আন্ডারলাইন পার্টটুকুর মধ্যে হি উইল রেসপন্ড, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটা কি? ইটস এ ক্লজ। ক্লজ, যেহেতু ফাইনাইট ভার্ব আছে এখানে, এই আন্ডারলাইন পার্টটুকু ক্লজ। এখন দ্য কোয়েশ্চেন ইকুয়ালস টু, দ্য কোয়েশ্চেন যে কথা, হাউ হি উইল রেসপন্ড, এটা কিন্তু একই কথা। তার মানে কি হচ্ছে? সাবজেক্টের পরিবর্তে এটা এইটুকু বসে, তার মানে অ্যাপোজিটিভ চিন্তা করতে পারো, অ্যাপোজিটিভ চিন্তা করতে পারো। হ্যাঁ, তাহলে অ্যান্সার ওই সেন্সে এটা কি হবে? ইটস এ নাউন ক্লজ, ইটস এ নাউন ক্লজ। দেখো, হাউ হি উইল রেসপন্ড ইজ দ্য কোয়েশ্চেন, আমি এই পার্টটুকু কিন্তু আমি আগে জানতে পারি, কোয়েশ্চেনটা আমি ওইখানে নিতে পারি। হুম, হোপফুলি গট দ্য পয়েন্ট। অ্যাডজেক্টিভ ক্লজ না, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, না প্রিপজিশনাল কোনো ক্লজই নেই। মুভিং নেক্সট ফর নাম্বার 15, নিচের কোনটা ইনকারেক্টলি স্পেলড, ভুল বানান কোথায় এটা জানতে চাইছে এখানে। এটিকুয়েট, নম্রতা ভদ্রতা ঠিকঠাকই আছে। নাইটমেয়ার, এটাও কারেক্ট, ঠিক আছে। কোয়েশ্চেন নাই রে, হ্যাঁ কোয়েশ্চেন নাই রে, এভাবে মনে রাখি, কোয়েশ্চেন আচ্ছা নাই রে, দুইটা ঠিকঠাকই আছে, এটাও ঠিকঠাকই আছে। সেট অফ কোয়েশ্চেন, দিস ইজ কারেক্ট। ইনকারেক্টলি বলছে এখানে, তাহলে ম্যানিফেস্টেশন, সত্যি বলে প্রতীয়মান হয় এরকম কিছু একটা, তাহলে ম্যানিফেস্টেশন এ হবে, ইটস নট ই। তাহলে ভুল বানান কোনটা? ভুল বানান হচ্ছে ডি নাম্বার। চাইছে এখানে ইনকারেক্টলি স্পেল কোনটা? অপশন ডি নাম্বার, এখানে একটা ভুল বানান দেওয়া আছে, নাম্বার 15। মুভিং নেক্সট ফর নাম্বার 16, বাই দ্য এন্ড অফ দ্য মিল, বাই দ্য এন্ড অফ দ্য মিল এখানে একটা কমা হবে, মানে খাওয়ার শেষে। সাম পিপল টেক আ ফিউ গ্লাসেস অফ ওয়াটার, কিছু মানুষ কি করে? কয়েক গ্লাস পানি খায়, এরকম কিছু একটা। তো বাই দ্য এন্ড অফ দ্য মিল, খাবার পরে কিছু মানুষ কি করে? কয়েক গ্লাস পানি খায়। তাহলে কি করে? কখন? মানে কখন কয়েক গ্লাস পানি খায়? খাবারের পরে। তাহলে কখন ভার্বকে তুমি যদি হোয়েন দিয়ে প্রশ্ন করো, কি আসতেছে? টাইম আসতেছে। তাহলে অ্যাডভার্ব অফ টাইম নাম শুনেছো, দ্যাটস ওয়াই। আবার আন্ডারলাইন পার্টটুকু আমি দেখতে পাচ্ছি কোনো ফাইনাইট ভার্ব টার্ব নাই, হ্যাঁ কোনো ভার্বই নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, তো দ্যাটস ওয়াই এটা কি হবে? এটা তোমার কি বোঝাচ্ছে? টাইম বোঝাচ্ছে। তাহলে অ্যাডভার্ব অফ টাইম, তাহলে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যান্সার গোস ফর অপশন ডি তে। এটা প্রিপজিশনাল ফ্রেজ হওয়ার চান্স নাই, নাউন ফ্রেজ হওয়ার এখানে চান্স নাই। সো অ্যান্সার গোস ফর অপশন ডি তে, ডি তে এরকম হবে। মুভিং নেক্সট ফর নাম্বার 17, হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনডিজেন্ট। ইনডিজেন্ট মানে হচ্ছে তোমার গরিব, সরাসরি এবং বুঝি পুয়ার। কারেক্ট সিনোনিমস হচ্ছে অপশন এ নাম্বার, নাম্বার 17 এর এ। নাম্বার 18, আচ্ছা এটা চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস, 18 থেকে 22। তো চলো একটু দেখি। ইট ওয়াজ 10 to 12, ওয়াজ ছিল, খেয়াল করো, ছিল 10টা থেকে 12টার কথা বলছে। মোস্ট অফ দ্য সব স্টাফনে পাস্ট টেন্সের কথা বলেছে। প্রেজেন্ট এখানে তুমি কিভাবে ইউজ করবো? তাহলে ওয়াজ নাকি হ্যাড, এটা হচ্ছে কথা। বলেছিল আগের কথা, তাহলে তার আগে মোস্ট অফ দ্য টাইমস, তাহলে কি হচ্ছে? দরজা মানে কি বলছিল, সবগুলো বন্ধ হয়ে গিয়েছিল, পাস্ট পারফেক্ট। সো অ্যান্সার গোস ফর অপশন ডি তে, ওয়াজ এখানে ওয়ার্কআউট করছে না। 10টা থেকে 12টা, মোস্ট অফ দ্য শপস ওই সময় যে ক্লোজ ছিল। ওকে, আর 18, তারপর চলেছে 19, হৃদয় সাজেস্টেড দ্যাট, সাজেস্টেড সাবজাংটিভ ভার্ব আছে, তাহলে এখানে আবার দ্যাট আছে, তাহলে হিজ ব্রাদার। তাহলে দেখতে পাচ্ছি এখানে কথা হচ্ছে কি, এটা কি হবে? এটা ওয়ার্ক হবে। কেন হবে? সাবজাংটিভ ভার্ব। তো সাবজাংটিভ ভার্ব এখানে আছে, চারটা ব্যাপার এখানে লক্ষণীয়। নাম্বার 1 হচ্ছে তোমার কি আছে এখানে দেখতে পাচ্ছি,
ফার্স্ট যে অপশনটা সেটা হচ্ছে তোমার 1 নাম্বার হচ্ছে তোমার সাবজাংটিভ ভার্ব আছে, সাবজাংটিভ ভার্ব কোনটা সেটা হচ্ছে তোমার সাজেস্টেড। তারপর কি দুইটা ক্লজ আছে, দুইটা ক্লজ কি আছে, হ্যাঁ আছে, দ্যাটের আগে একটা ক্লজ দেখতে পাচ্ছ হি সাজেস্টেড, দ্যাটের পর একটা ক্লজ আছে, দুইটা ক্লজ আছে, ওকে। তারপরে মাঝখানে কি থাকবে, দ্যাট, দ্যাট একটা কনজাংশন থাকবে, এটা আছে কনজাংশন। যদি হয় এই তিন, যদি হয় তাহলে পরে যে ভার্বটা দিব এটা ভার্বের বেস ফর্ম হবে, সাবজেক্টিভ মুড এটা হচ্ছে ভার্বের বেস ফর্মে হবে। তাহলে বেস ফর্ম কোথায় আছে সেটা হচ্ছে ভার্ব। তাহলে সেকেন্ড দ্বিতীয় যে ভার্ব, দ্বিতীয় যে ভার্ব তার বেস ফর্ম হবে এই তো। তাহলে ওয়ার্ক আছে, ওয়ার্কস হচ্ছে না, টু হবে না, পাস্ট পাস্ট টেন্সও হবে না, সো অ্যান্সার গোস টু অপশন এ, দিস ইজ সাবজাংটিভ। তো সাবজাংটিভের কনটেক্সটটা নাম্বার 19 এ আছে ওয়ার্ক। মুভিং নেক্সট ফর নাম্বার 20, হোমার ডিসক্রাইবস, হোমার বর্ণনা করেছে a race of men who দেখো ড্যাশ ফ্রম দ্য গডস। হোমার ডিসক্রাইব করেছে মানব জাতির, মানুষের মধ্যে ওরকম একটা জাতিকে যারা গডস থেকে, জীবন দেব দেবতা থেকে কি হচ্ছে উচ্ছরিত হয়েছে বা উৎপন্ন হয়েছে, এরকম কিছু একটা হয়েছে। তাহলে হ্যাভ স্প্রাং, এখানে অপশন সি নাম্বারটা এখানে মেইন। স্প্রিং না, স্প্র্যাং না, ওয়ার স্প্রাং না, ডিসক্রাইবস প্রেজেন্ট টেন্সে আছে, সো ওই সেন্সে আমি এখানে অপশন সি নাম্বারটা যাব। এটা ফলাফলটা এখনো বিদ্যমান, এখনো এটা আছে, এখনো এটা এক্সিস্ট করতেছে, এখন আমরা এটা বলি, হ্যাঁ। তাহলে হোমার ডিসক্রাইবস এ রেস অফ ম্যান হু হ্যাভ স্প্রাং ফ্রম দ্য গডস, তাহলে অ্যান্সার গোস ফর অপশন সি নাম্বার। 21 দেখি শি, আচ্ছা প্রথম হচ্ছে নিড, নিড শব্দটা এটিকে মডেল অক্সিলারি বলতে পারি, যে কিছু কিছু ভার্ব আছে এগুলো অক্সিলারি হইতে পারে, আবার এটা মেইন ভার্বের মতো কাজ করতে পারে। সো নিড ভার্বটা মেইন ভার্বও হইতে পারে, যেমন নিডস এ বুক, আবার এটা অক্সিলারি হইতে পারে। অক্সিলারি যদি হয় তাহলে নিডের পরে তুমি কি করবা, মডেল অক্সিলারি যদি কাজ করে, মডেল অক্সিলারির মতো যদি কাজ করে, তাহলে তুমি তারপরে একটা মেইন ভার্ব ইউজ করবা। তাহলে নিড নট, তো মডেল অক্সিলারি নিড নট এ মডেল অক্সিলারি হয়। যদি হয় তাহলে এখানে তুমি অ্যাড যুক্ত করতে পারবা না, এখানে অ্যাড যুক্ত করতে পারবা না, তাহলে নিড নট হয়, আবার তারপরে টু দেওয়া যাবে না। মডেল অক্সিলারি হিসেবে যদি ইউজ হয় নিড, তারপর এখানে ভার্বের বেস ফর্ম বসছে, তাহলে বেস ফর্ম বসে এখানে কোনো টু হবে না, তাহলে এখানে এটা হবে না, এগুলো বাদ। তার নিডস এর মধ্যে আবার অ্যাস হবে না যেহেতু মডেল অক্সিলারি, তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বার হবে। তাহলে শি নিড নট ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং হার স্টাডি, মানে পড়াশোনাকে ত্যাগ করে, পড়াশোনার সাইডে রেখা তার কিচেনের মধ্যে এই সমস্ত প্লেট ধোয়ার কোনো দরকারই নেই। তাহলে অ্যান্সার গোস ফর 21 এর অ্যান্সার বি। তারপর দেখি আমরা ওকে নাম্বার 22 ইফ কল্পনা চাওলা হ্যাড নট কিছু একটা আর্ডেন্ট ডিজায়ার, তীব্র ইচ্ছা, শি শুড নট হ্যাভ বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, স্পষ্ট দেখা যাচ্ছে শ্যাল শুড, তার মানে দেখা যাচ্ছে এটা থার্ড কন্ডিশনাল। তো থার্ড কন্ডিশনাল তুমি যদি ইউজ করো তাহলে কি হবে, ইফ যুক্ত ক্লজের মধ্যে এখানে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়। তাহলে হ্যাড আছে, তাহলে হ্যাডের পর আমার একটা ভার্বের ভিত্তি ফর্ম কোথায় আছে সেটা চেক আউট করতে হবে। তাহলে হ্যাভ হবে না, হ্যাজ হবে না, টু হ্যাভ হবে না, একমাত্র এটাই হবে। তাহলে ইফ কল্পনা চাওলা হ্যাড নট হ্যাড আর্ডেন্ট ডিজায়ার, শি শুড নট হ্যাভ বিকাম অ্যান অ্যাস্ট্রোনট, সে নভোচারী হইতে পারতো না। কল্পনা চাওলার যদি ওরকম তীব্র ইচ্ছা না থাকতো তাহলে সে কখনোই সে একটা নভোচারী হইতে পারতো না, বাংলা অর্থ দাঁড়াচ্ছে এরকম। 22 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। মুভিং নেক্সট ফর 23, দ্য ফ্যাক্টরি টার্নস আউট, তো টার্ন আউট মানে কি, প্রডিউস করা, উৎপন্ন করা। ফ্যাক্টরি উৎপন্ন করে 50 টনস, 50 টন ফার্টিলাইজার এ ডে, মানে প্রত্যেক দিন প্রায় 50 টন ফার্টিলাইজার, 50 টন সার উৎপন্ন করে ফ্যাক্টরি। টার্নের পর আউট হচ্ছে টার্ন আউট মানে টু প্রডিউস সামথিং, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ নাম্বার, টার্ন আউট। তারপর বলছে এখানে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটা কারেক্ট। আচ্ছা অপশন এতে দেখি এন্টারিং দ্য রুম, তাহলে এন্টার কে করলো, লাইট কে এন্টার করেছে রুমের মধ্যে, উত্তর হচ্ছে না, ড্যাংলিং মডিফায়ার, মিসপ্লেস মডিফায়ার, অপশন এ নাম্বার ভুল। হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, গার্ডেনে হাঁটার সময়, গার্ডেনে কে হাঁটলো, তার লেগ কি হাঁটছে নাকি সে হাঁটছে, তো এখানে ওইদিকে এটা ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেস মডিফায়ারের মধ্যে এটা ভুল আছে, অপশন বি নাম্বারটা ভুল। দ্য বয় রিসিভড আ ক্রেস্ট, একটা ক্রেস্ট পাইলো, উইথ এ গোল্ডেন রিবনস ফর হি অ্যাচিভমেন্ট, তার অর্জনের জন্য, তার আউটস্ট্যান্ডিং সাকসেসের জন্য সে কি করছে, গোল্ডেন একটা ক্রেস্ট পাইছে এবং গোল্ডেন রিবনস তারা তৈরি বা নির্মিত, এরকম কিছু একটা। অপশন সি নাম্বারটা ঠিকঠাকই আছে। হ্যাভিং ক্রস দ্য স্ট্রিট, রাস্তায় ক্রস করার পরে, তাহলে এই ক্রসটা কে করলো, গাড়ি কি ক্রস করেছে, উত্তর হচ্ছে না, মিসপ্লেস হইলো এটা। তাহলে উই ওয়ার অলমোস্ট স্ট্রাক বাই এ কার, এরকম হইতো বাক্যটা। সো এই সেন্সে এটাও ভুল, একমাত্র এখানে সি নাম্বারটি ঠিকঠাক আছে, অন্যগুলো ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেস মডিফায়ার কোনো না কোনো ফরম্যাটে একটা ভুলই আছে এখানে এটা। তো কারেক্ট সেন্টেন্সের অ্যান্সার কোনটা হবে, এখানে সি নাম্বারটা হবে। মুভিং নেক্সট ফর নাম্বার 25, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম ম্যাগনাম অপাস, এটা হচ্ছে বেস্ট ওয়ার্ক, অ্যান্সার বি নাম্বার হবে এটা সরাসরি, আমার 25 এর অ্যান্সার বি। 26 এ কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন কি ইউ ক্যান মেক ইট প্লুরাল, ফার্নিচারস হয় না, মানিজ হয় না, নিউজেস হয় না,
হেডেক বলি, তাহলে হেডেকস এটা প্লুরাল করতে পারি আমরা। তো ওই সেন্সে এই হেডেক এটা একটা কাউন্ট নাউন, অন্যগুলো তুমি সবগুলো একটা আনকাউন্টেবল নাউন। তুমি তার আগে আর্টিকেল ইউজ করতে পারো, অন্যগুলোর আগে এ ফার্নিচার করেই, এ মানি, এন ইউজ নো, এ এন হেডেক, ঠিক আছে, সরি এ হেডেক এরকম, বা এটাকে প্লুরাল করতে পারো, অন্যগুলোকে তুমি প্লুরাল করতে পারো না কোনো কোনো ফরম্যাটে। সো অ্যান্সার হচ্ছে তোমার অপশন ডি নাম্বার, ইটস এ কাউন্টেবল নাউন। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ দ্য ওয়ার্ড অ্যালামনা? অ্যালামনাই। এ চেঞ্জ হয়ে কি হচ্ছে? এ চেঞ্জ হয়ে কি হচ্ছে? এ ই হচ্ছে ফর্মিউলা, ফর্মিউলাই। LARVA লার্ভা, LARVAE প্ল্যান্টটা হয় প্ল্যান্টি। তারপর হচ্ছে তোমার এ চেঞ্জ হয়ে কি হচ্ছে? তাহলে এল এল অ্যালাম না, তার হচ্ছে অ্যালাম নাই হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ই নাম্বার। এটা অন্য কোনো একটা এখানে ওয়ার্কআউট করছে না। 27, 28 দেখি রিকোর্স অফ আর্মস, মানে অস্ত্রের ব্যবহারটা, রিকোর্সের পর এখানে অফ হবে, অস্ত্র ব্যবহার ইজ নট দ্য বেস্ট সলিউশন, সর্বোত্তম একটা সলিউশন না, টু হস্টিলিটি বিটুইন টু কান্ট্রিজ, দুইটা কান্ট্রির মধ্যে যদি হস্টিলিটি মানে শত্রুতা যদি ঘটে, বা কোনো ওরকম প্রবলেম বা কোল্ড ওয়ার বা যেটাই বলি, এরকম যদি অ্যারাইজ করে, তাহলে রিকোর্স অফ আর্মস বা অস্ত্র ব্যবহার এটা মোটেও কোনো ওরকম গুড সলিউশন না। সো অ্যান্সার গোস ফর অপশন এ নাম্বার 28। মুভিং নেক্সট ফর 29, এডুকেশন এনরিচ আস উইথ নলেজ অ্যান্ড স্কিল। এনরিচ এর পর এখানে আস হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সমৃদ্ধ করে, শিক্ষা আমাদেরকে সমৃদ্ধ করে জ্ঞান এবং দক্ষতা দিয়ে। অ্যান্সার গোস ফর অপশন বি তে। 30, সেন্ট্রাল টু নজরুলস রেভিলিয়ন। রেভিলিয়ন মানে হচ্ছে বিদ্রোহ, নজরুলের বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে ছিল কোনটা? ওয়াস ইস রিজেকশন অফ সোশ্যাল হায়ারকি, সামাজিক যে শ্রেণীবিন্যাস সেটা ছিল, সেটা রিজেক্ট করাটা ছিল নজরুলের বিদ্রোহের সেন্ট্রাল পয়েন্ট বা সেন্ট্রাল কেন্দ্রবিন্দু। তাহলে সেন্ট্রাল 2 হবে নাম্বার 30, অপশন সি। 31 দেখি, পাকিস্তানি রুলার্স ইউজড ওয়েপন্স অন, তাহলে ইউজড অন আস আমাদের উপর ব্যবহার করেছিল, ওয়েপন্স অন আমাদের উপর অস্ত্র ব্যবহার করেছিল, ইনস্টেড অফ ডিফেন্ডিং আস ফ্রম এক্সটার্নাল এনিমিজ, বাইরে যে শত্রু তাদের থেকে ডিফেন্ড করার পরিবর্তে পাকিস্তানি রুলার্স আমাদের উপর অস্ত্র ব্যবহার করেছিল। সো ইউজড ওয়েপন্স অন হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নাম্বার 31 এর আনসার বি। 32 তে হচ্ছে হ্যামারেজ, হ্যামারেজ হচ্ছে তোমার ক্ষতি, রক্তক্ষরণ যেটা বলি আমরা, তাহলে ইটস রিলেটেড টু হেলথ, স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। সো 32 এর অ্যান্সার হচ্ছে তোমার বি নাম্বার এখানে এটা। তারপর 33 তে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস মিন টু এমিট আ ফেইন্ট অফ ইন্টারমিটেন্ট লাইট, ইট শুড বি গ্লিমার, এটা হবে তোমার গ্লিমার। এটা হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটসের দ্য লেক অফ দ্য দ্য লেক আইলস অফ ইনসফ্রি, এই কবিতা থেকে তোমাদের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। সো অ্যান্সার হচ্ছে অপশন সি তে, ঠিক আছে। টু এমিট আ ফেইন্ট অফ ইন্টারমিটেন্ট লাইট, সেটা হচ্ছে গ্লিমার। 34 আছে ল্যাংস্টন হিউজেস, সেটা হচ্ছে আমেরিকান রাইটার। মেমোরাইজিং পার্ট, এটা মুখস্থ জানা লাগবে না, হলে এটা অ্যান্সার করাটা টাফ হয়ে যাবে। নাম্বার 35, লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস ডু ইউ কাম অ্যাক্রস দ্য ক্যারেক্টার জেরি, কোথেকে আসে মাদার ইন ম্যান ভ্যালি। নাম্বার 35 এর অ্যান্সার হচ্ছে অপশন এ নাম্বার। সো এই হচ্ছে মোটামুটি আমার ইংলিশ পার্ট, তোমাদের জন্য শুভকামনা রইল। এখন আমাদের সাথে জিকে পার্টগুলো নিয়ে আসবে বাবলা। ওভার টু ইউ বাবলা, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করছি তোমাদের আজকের পরীক্ষা অনেকের ভালো হয়েছে। তারপরে পরীক্ষা দেওয়ার পরে একটু দুশ্চিন্তা কাজ করে যে আসলে কয়টা হলো, ঠিক মতো প্রিপারেশন মতো আমি আসলে পরীক্ষার হলে যে ডেলিভার করে আসতে পেরেছি কিনা। তো পরীক্ষা যেমন দিয়েছো, এখন তো আর টেনশন করে কোনো লাভ নেই, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। তারপরে তোমাদের আজকের দিনের যে মানে মনের ভিতরে যে কনফিউশন গুলো সেটা দূর করার জন্য এই অংশটাতে আমরা সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করব। তোমাদের সাথে সাথে আমিও দেখে নিই আজকে আসলে কি কি প্রশ্ন এসেছে সাধারণ জ্ঞান রিলেটেড, এবং সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তো চ্যাট বক্সে বা কমেন্ট সেকশনে তোমাদের প্রশ্নগুলো জানিয়ে দিতে পারো। তো প্রথম প্রশ্ন, ক্ষুদ্র নৃগোষ্ঠী কুকি কোন অঞ্চলে বসবাস করে? কুকি জনগোষ্ঠীকে নিয়ে কিন্তু বর্তমানে অনেক আলোচনা হচ্ছে, ডিসকাশনের একটা কেন্দ্রবিন্দু হচ্ছে কুকি জনগোষ্ঠী। তো কুকি জনগোষ্ঠী বাংলাদেশের মানে দক্ষিণ অঞ্চলে বসবাস করে, এইটা যদি মোটামুটি মাথায় থাকে তাইলে কমন সেন্স দিয়েও কিন্তু অ্যান্সার বের করতে পারা যায়। দেখি আমি, মৌলভীবাজার এবং সেই সাথে আছে হচ্ছে সিলেট, সিলেট এবং মৌলভীবাজার এই দুইটাই কিন্তু বাংলাদেশের পূর্ব দিকের দুইটা জেলা। পঞ্চগড় বাংলাদেশের উত্তর দিকের একটা জেলা। তো আমার মাথায় যদি এতটুকু থাকতো যে কুকি জনগোষ্ঠী এরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে বসবাস করে, তাইলে আমার হাতে অপশন একটা কক্সবাজার। শুধু যে কক্সবাজারেই কুকি জনগোষ্ঠী বসবাস করে এমন না, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের আহ বিশেষ বিশেষ এলাকায় ঘন জঙ্গল আছে, এরকম জায়গাগুলোতে কুকি জনগোষ্ঠীর বসবাস। তাহলে প্রথমটার অ্যান্সার হবে সি নাম্বার, কক্সবাজার। সহজ একটা প্রশ্ন ছিল এবং সময়োপযোগী একটা প্রশ্ন।
দ্বিতীয় প্রশ্ন, ফিশারিও সমীকরণ কিসের সাথে সম্পর্কিত? যারা হচ্ছে ইকোনমিক্স পড়ে এসেছো তাদের এই টার্মটা সম্পর্কে পরিচিত থাকার কথা। ফিশারিও সমীকরণ বা এটাকে বিনিয়োগ সমীকরণও বলা হয়। এটা মুদ্রার পরিমাণ সংক্রান্ত একটা সমীকরণ, যেটা দিয়ে মুদ্রার পরিমাণ, মুদ্রার কম বেশি এই ধরনের হচ্ছে হিসাব নিকাশ গুলো করা হয়। এটাকে বিনিয়োগ সমীকরণও বলা হয় বা এটা ফিশারিও সমীকরণ নামেও পরিচিত। তাহলে প্রথমটার ক্ষেত্রে অ্যান্সার ছিল আমাদের নাম্বার সি এবং দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে নাম্বার এ, মুদ্রার পরিমাণ। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশ কত সালে WHO এর সদস্যপদ লাভ করে? WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশের সদস্যপদ কত সালে লাভ করে? 2000। সদস্যপদ অনেক আগেই লাভ করে। আমরা জানি যে বাংলাদেশ জাতিসংঘ এবং জাতিসংঘের যে বিভিন্ন এজেন্সি গুলো আছে, বিভিন্ন অঙ্গ সংস্থা যেগুলো আছে, সেখানে সদস্যপদ স্বাধীনতার পরপরই পেয়ে যায়। বিভিন্ন সময় এই যে এজেন্সি গুলো বা অঙ্গ সংগঠন গুলো, সেটা নির্বাহী যে মানে পরিষদ আছে, নির্বাহী পরিষদের সভাপতি নিয়োগ দেওয়া হয় 1 বছর মেয়াদের জন্য। বাংলাদেশ WHO সভাপতির দায়িত্ব লাভ করে 2003 সালে। তাহলে বাংলাদেশ WHO সভাপতির পদ লাভ করে কত সালে? উত্তর হবে 2003। তাহলে অ্যান্সার হবে এ নাম্বার, 2003। প্রশ্ন, ভাইয়া পায়রা সমুদ্র বন্দর কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে? পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর। বাংলাদেশের কয় নম্বর সমুদ্র বন্দর? 3 নম্বর। কোন জেলায় অবস্থিত? পটুয়াখালীতে। খুব বেশি পুরনো না, গত 2013 সালে এই সমুদ্র বন্দর যাত্রা শুরু করে। 2013 সালে, 2013 কোথায় কোথায় আছে? এ তে আছে এবং বি তে আছে। তাইলে সি আর ডি এই দুটা তো আগেই বাদ। তাইলে এ আর বি এর ভিতরে কোনটা অ্যান্সার হবে? এখানে আবার তারিখ দিয়ে দিচ্ছে, 10 নভেম্বর নাকি 19 নভেম্বর। অ্যান্সার হবে হচ্ছে 19 নভেম্বর 2013 সালে। তাহলে বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর এবং দক্ষিণ এশিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর, যেটা পটুয়াখালী জেলায় অবস্থিত, সেটা কত সালে যাত্রা শুরু করে আনুষ্ঠানিকভাবে? 2013 সালের 19 ডিসেম্বর। তো পরের দিকে চলে যাই, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা প্রেরণের ক্ষেত্রে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়? প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর, দেখো বিভিন্ন সাবজেক্ট থেকে মিলিয়ে মিলিয়ে অনেক প্রশ্ন দিয়েছে। অর্থনীতি থেকে কিছু প্রশ্ন, পৌরনীতি থেকে কিছু প্রশ্ন, আইসিটি থেকে প্রশ্ন। এটা আইসিটি থেকে একদম কোর একটা প্রশ্ন, যে ডেটা ট্রান্সমিশনের অনেকগুলো পদ্ধতি আছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এবং ট্রিপ্লেক্স। তো কম্পিউটার থেকে প্রিন্টারে যে ডেটা ট্রান্সমিশন খুব বেসিক, এটা কোন পদ্ধতিতে হয়? এটা হয় হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতিতে। তাহলে অ্যান্সার হবে এ নাম্বার, সিমপ্লেক্স পদ্ধতি। 6 নাম্বার, অধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত মৌসিন রাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? মৌসিন রাম, এটাকে একসাথে সাধারণত লেখা হয় মৌসিন রাম। তো মৌসিন রাম ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত, অধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত। এমনকি এটাকে বলা হয় বিশ্বের ভিতরে সর্বাধিক বৃষ্টিপাত নাকি এই জায়গাটাতেই হয়। যদিও কথাটাতে মানে বিতর্ক আছে, বাট সাধারণত ইন্ডিয়ার পার্সপেক্টিভে বা এশিয়ান কারিকুলামে মোটামুটি এটাই পড়ানো হয়, মানে বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত নাকি এই জায়গাটাতে হয়। সুন্দর একটা জায়গা। ওই বাংলাদেশে যারা সিলেটের জাফলং, সাদা পাথর, ভোলাগঞ্জ এদিক গিয়েছো, ওই রকম একটা জায়গা, পাথর আছে, ঝর্ণা আছে, সুন্দর পাহাড় আছে চারদিকে, এবং ওখানে কিছু গুহাও আছে, একদম গহীন অন্ধকার কিছু গুহা। চমৎকার একটা জায়গা, মৌসিন রাম বলা হয়। এটা কিসের জন্য বিখ্যাত? এখানে অনেক বৃষ্টিপাত হয়। এটা যেমন তাদের জন্য আশীর্বাদ, তেমনি মাঝে মধ্যে অভিশাপের মতো কাজ করে বিষয়টা। তো যাই হোক, অধিক বৃষ্টিপাতের জন্য পরিচিত মৌসিন রাম ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেঘালয় রাজ্যে অবস্থিত। আমাদের সিলেট থেকে পাশের দিকে যদি যাই, তাহলে বাংলাদেশের পূর্ব দিকেই এর অবস্থান। ভারতের 7 সিস্টার্স এর মধ্যে অন্যতম একটা অঙ্গরাজ্য হচ্ছে মেঘালয়, সেখানেই মৌসিন রাম অবস্থিত। 7 নাম্বার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে সন্নিবেশিত? সংবিধানে তফসিল আছে কয়টা? সংবিধানে তফসিল আছে আমাদের 7টা তফসিল আছে। এই 7টা তফসিল গুলো কি কি? সংবিধানে সাধারণত যে আর্টিকেল গুলো আছে, যে অনুচ্ছেদ গুলো আছে, সেগুলো কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি না। তো সংবিধানের ভিতরে এমন কিছু জায়গা আছে যেগুলোর ব্যাখ্যা ওখানেই প্রদান করা আছে, তো এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে তফসিল। তো এইরকম একটা তফসিল হচ্ছে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাটা উল্লেখ করা আছে। কোন তফসিলে উল্লেখ আছে? সি নাম্বার 6ষ্ঠ তফসিলে এটার কথা মেনশন করা আছে। তাইলে আমাদের সংবিধানের 7টা তফসিলের ভিতর 6 নম্বর তফসিলে কি? বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত যে স্বাধীনতার ঘোষণা, সেটা ওখানে উল্লেখ করা আছে। তারপরে ইউএনসিটিএডি, এটার কাজ কি? ইউএনসিটিএডি, ইউএনসিটিএডি এর কাজ কি? প্রথম কথা, এটার কাজ কি সেটা জানতে গেলে আগে ফুল ফর্মটা জানতে হবে। ফুল ফর্মটা জানলে এটার অ্যান্সার বের করা খুব ইজি। ইউএন তে আমরা বুঝতেই পারতেছি ইউনাইটেড নেশনস। সিতে কি? সিতে কনফারেন্স। কি নিয়ে কনফারেন্স? টিতে কি হইতে পারে, মাথায় কি আসে? ট্রেড। এতে অ্যান্ড এবং ডিতে ডেভেলপমেন্ট। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। তাইলে নামের ভিতরে ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, বুঝতেই পারতেছি জাতিসংঘের এমন একটা এজেন্সি যেটা বাণিজ্য এবং উন্নয়ন নিয়ে কাজ করে। দেখি এখন বাণিজ্য কথাটা কোথায় উল্লেখ করা আছে? জনস্বার্থ নাই,
স্বাস্থ্যগত নাই, আর্থিক নাই। তাইলে যারা ফুল ফর্ম জানতো তাদের জন্য প্রশ্নটা খুবই সহজ ছিল। ইউএনসিটিএডি এর কাজ হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা। আবারও বলছি, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, জাতিসংঘের কনফারেন্স যেটা কিনা ট্রেড এবং ডেভেলপমেন্ট, বাণিজ্য এবং উন্নয়ন নিয়ে কাজ করে। কাদের বাণিজ্য নিয়ে কাজ করে? উন্নয়নশীল রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ নিয়ে কাজ করে। তাইলে অ্যান্সার হবে এ নাম্বার। ইউএনসিটিএডি এর কাজ হচ্ছে উন্নয়নশীল রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা। বুঝলাম। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের সাহিত্যের প্রতি কিন্তু আমরা বরাবরই বেশ গুরুত্ব দেই। যে আমরা বলে দেই যে ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত এই সময়কালটাতে যে সকল সাহিত্যকর্ম রচিত হয়েছে, গান, কবিতা, উপন্যাস, সিনেমা, নাটক, ছোট গল্প, এগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ কিছুগুলোর আমাদের হচ্ছে রচয়িতাকে, সুরকারকে, লেখককে, ঔপন্যাসিককে, এই জিনিসগুলো পড়াটা খুব জরুরি। তার ভেতরে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, খুবই ফেমাস একটা গান। এই গানের রচয়িতাকে আব্দুল লতিফ। তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, গানটির রচয়িতা আব্দুল লতিফ। চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য কোনটা? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 4IR, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা 4IR যেটাকে আমরা বলছি। তো আগের শিল্প বিপ্লব গুলাতে কিন্তু আমরা কি বলেছিলাম? শিল্প বিপ্লব মানুষের কর্ম, মানে কি বলে, মানুষের যে দৈহিক পরিশ্রম, শারীরিক পরিশ্রম সেটাকে কমিয়ে আনা, ইন্ডাস্ট্রিতে বেশি ফোকাস করা, এবং হচ্ছে মেশিন তৈরি হচ্ছে। যেমন খুব সহজ করে বোঝো, শিল্প বিপ্লবের বেসিক ধারণা, আমি কিন্তু ডিপে যাচ্ছি না, নর্মালি বোঝানোর জন্য বলতেছি। শিল্প বিপ্লবের বেসিক ধারণাটা কই থেকে আসছে? যে আগে সবকিছু মানুষ নিজ হাতে করত, মানুষের দরকার পড়তো বেশি, অনেক কঠিন কাজ মানুষকে দিনের পর দিন কষ্ট করে করতে হতো, অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে হতো। কিন্তু যখন কলকারখানা গড়ে উঠলো, উন্নত মেশিন তৈরি হইলো, মানুষের উপর চাপটা কমলো, কাজগুলো সহজ হইলো, সবকিছুর উৎপাদন খরচও কমে গেল। শিল্প বিপ্লবের ধারণাটা কিন্তু এখান থেকে শুরু। এখন মানুষ কিন্তু আর মেশিন নিয়ে ভয় পায় না। মানুষ ভয় পায় কি? মানুষ ভয় পায় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বা এআই নিয়ে, যে যে কোনো সময় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকেই রিপ্লেস করে দিবে, মানুষের আর কাজ করার দরকার পড়বে না, এইরকম একটা ভয় কিন্তু অনেকের মনে কাজ করে। সো বর্তমানে শিল্প বিপ্লবের ধারণা চেঞ্জ হয়ে ওই মেশিনারি বা যন্ত্রপাতি থেকে চেঞ্জ হয়ে কিন্তু এখন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে চলে আসছে। তাহলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে এআই নিয়ে কাজ করে, এটা কিন্তু আমরা বুঝে গেলাম। তাহলে অ্যান্সার কি হবে দেখি? বাষ্প শক্তির অন্তর্ভুক্তিকরণ? না, এটা অনেক আগেই হয়ে গেছে, এটা নতুন কিছু না, এটা বেসিক, মানে পুরাতন শিল্প বিপ্লবের সময় এটা ছিল। কর্পোরেশনের মুনাফা সর্বাধিকরণ, এটা একদম প্রথম দিকেই ছিল। বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার উন্নয়ন, এটা প্রথমেই ছিল। তাহলে নতুন করে কি যোগ হয়েছে? ডিজিটাল প্রযুক্তির কেন্দ্রাভিমুখতা। কেন্দ্রাভিমুখতা মানে কি? কেন্দ্রের দিকে, মানে সবাই যে ডিজিটাল প্রযুক্তির দিকে ঝুঁকে যাচ্ছে, সবকিছু টেকনোলজি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে হচ্ছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হচ্ছে, সেটাই মিন করা হয়েছে। তাহলে এখানে অপশনটা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও আসতে পারতো, টেকনোলজি নিয়েও আসতে পারতো, ডিজিটাল প্রযুক্তি এসে গেছে। তাহলে অ্যান্সার কি হবে? সি নাম্বার, ডিজিটাল প্রযুক্তির কেন্দ্রাভিমুখতা। বুঝলাম। ওকে, পরের দিকে চলে যাই। সত্য বিলোপ নীতি কোন গভর্নর জেনারেল আমলে প্রণীত হয়? প্রথম কথা ভাইয়া, সত্য বিলোপ নীতিটা কি? একটা সময় ব্রিটিশদের একটা আইন ছিল, তার মানে ভারতবর্ষে ভারতবর্ষে বিভিন্ন রাজ্য যেগুলো ব্রিটিশরা নিজেদের ভিতরে অন্তর্ভুক্তিকরণ করতে পারে বা নিজেরা ওটা অ্যাকুয়ার করে নিতে পারে বা দখল করে নিতে পারে, অনেক টার্ম এন্ড কন্ডিশন ছিল। যে কথার কথা, কোনো পুরুষ মানুষ তার অনেক জমি জমা আছে কিন্তু তার কোনো পুত্র সন্তান নাই, তাহলে মারা যাওয়ার পরবর্তী, সে যখন মারা গেল, উত্তরাধিকার সূত্রে ওই রাজ্যগুলা ও জায়গা বা জমিগুলা কার নামে যাবে? পুত্র সন্তান না থাকলে ওই জায়গাগুলো বাজেয়াপ্ত করে ব্রিটিশ সরকার নিজের নামে নিয়ে নিত। এটা জাস্ট একটা টার্ম বললাম, এরকম হাজারটা টার্ম ছিল এই সত্য বিলোপ নীতির ভেতরে, ঠিক আছে? তাহলে সত্য বিলোপ নীতি ব্রিটিশদের এরকম হচ্ছে তাদের ঔপনিবেশিকতাকে আরেকটু স্প্যান্ড করার জন্য, আরো বেশি রাজ্য দখল করার জন্য একটা, মানে খুব, মানে নেগেটিভ একটা পলিসি ছিল। সেটা প্রণীত হয় কার আমলে? লর্ড ডালহৌসির আমলে। তাহলে অ্যান্সার হবে কি? সি নাম্বার, লর্ড ডালহৌসি। বুঝলাম। এরপরে প্রশ্ন, একই এলাকা ও সমমানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে কোনটা গঠিত হয়? কোনটা গঠিত হয়? সমাজ, গোষ্ঠী, সংঘ, সম্প্রদায়। দেখেন, প্রত্যেকটাই কিন্তু আমার অ্যান্সার মনে হচ্ছে যে একই এলাকা ও সমমানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে কি গঠিত হয়? সমাজ, গোষ্ঠী, সংঘ, সম্প্রদায়। সবই তো হইতে পারে, বাট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা? সম্প্রদায়। কিন্তু কেন? দেখেন, একটা এলাকার ভিতর একাধিক সমাজ থাকতে পারে। চিন্তা করে দেখেন, আমাদের দেশে জেলা আছে, জেলার ভিতরে উপজেলা আছে, তার ভিতরে ইউনিয়ন আছে, গ্রাম আছে। ইভেন একটা গ্রামের ভেতরে প্রত্যেকটা পাড়ার মানুষ আলাদা, এক একটাকে, অনেক গ্রামগুলাতে এক একটা পাড়াকে এক একটা সমাজ বলা হয়।
তার মানে একটা এলাকার ভিতরে একাধিক সমাজ থাকতে পারে, ঠিক আছে? তার মানে একই এলাকায় যদি হচ্ছে একটা মানে সমমানসিকতা সম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয়, সেটা সমাজ হবে না, সেটা গোষ্ঠী হবে না। গোষ্ঠী মানে সেটা একটা এলাকার ভিতরে অনেক গোষ্ঠী থাকতে পারে, ঠিক আছে? ক্ষুদ্র নিগোষ্ঠী থাকতে পারে, বা হচ্ছে সেখানে বা বিভিন্ন জাতিসত্তার মানুষ থাকতে পারে, ঠিক আছে? গোষ্ঠী মানেই যে একই এলাকার ভেতরে সবাই বসবাস করবে, তারা একই মানসিকতার হবে, ব্যাপারটা এমন না। সংঘ তো হচ্ছে অর্গানাইজেশন বোঝানো হচ্ছে, অর্গানাইজেশনটাও তো ছোট ছোট ইউনিট, কিন্তু এটা তো একটা বড় ইউনিটের কথা বলা হচ্ছে। একই এলাকা ও সমমানসিকতা মানুষ নিয়ে কি গঠিত, একটা সম্প্রদায় গঠিত হয়, ঠিক আছে? তাইলে অ্যান্সার হবে, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, সম্প্রদায়। বুঝলাম। কোনটি পদসঞ্চারী মুদ্রাস্ফীতি হতে পারে? মুদ্রাস্ফীতি জিনিসটা কি? মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলতে বোঝায় যে আমাদের যখন টাকার মান কমে যায় বা টাকার উৎপাদন অনেক বেড়ে যায়, বিভিন্নভাবে বোঝানো যায় মুদ্রাস্ফীতি, সে আলোচনায় যাব না। মুদ্রাস্ফীতির অনেকগুলো লেয়ার আছে, একটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি, একটা আছে হচ্ছে আমাদের পদ সঞ্চারী মুদ্রাস্ফীতি, একটা আছে ধাবমান মুদ্রাস্ফীতি, এরকম অনেক ক্লাসিফিকেশন আছে। মৃদু মুদ্রাস্ফীতি কোনটা? যেটা 3%-এর কম। 3%-এর কম যদি কোনো দেশের মুদ্রাস্ফীতি হয় তাইলে সেটা মৃদু মুদ্রাস্ফীতি। কোনটা যদি পদসঞ্চারী হয় তার মানে সেটা 3% থেকে 10%-এর মধ্যে, 10%-এর চেয়ে উপরে হইলে সেটা ধাবমান। তাইলে এখানে কি বলা আছে, পদসঞ্চারী মুদ্রাস্ফীতি কোনটা হইতে পারে? 2% হইলে সেটা মৃদু মুদ্রাস্ফীতি, তাইলে এটা হবে না। 20% হইলে ধাবমান, 30% হইলে হাইপার ইনফ্লেশন, এটা পরের দিকে চলে গেছে, নাই। তাইলে অ্যান্সার হবে বি নাম্বার, 8%। কারণ আমরা জানি 3 থেকে 10%-এর মাঝখানে যদি মুদ্রাস্ফীতি হয় তাহলে সেটা পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। বাংলাদেশে কিন্তু মুদ্রাস্ফীতি মোটামুটি এই জায়গাটাতেই ঘোরফের করে, প্রশ্নটা এইভাবে আসতে পারতো, বাংলাদেশের মুদ্রাস্ফীতি আসলে কোন ধরনের? তাইলে উত্তর হবে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। 14 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম যৌক্তিক সংজ্ঞার ধারণা প্রবর্তন করেন কে? এটা হবে অ্যারিস্টটল। এগুলো একদম মুখস্থ জিনিস, যে এগুলো মনে রাখতে হবে, বিভিন্ন বই পুস্তক বিভিন্ন সংজ্ঞা কে কোনটা প্রবর্তন করেন, তেমন একটা হচ্ছে যৌক্তিক সংজ্ঞার ধারণা প্রবর্তন করেন অ্যারিস্টটল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন? সাধারণত বিদ্যুৎ দেখে মনে হয় যে বিদ্যুৎ জ্বালানি খনিজ মন্ত্রণালয় হবে, কিন্তু আসলে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে রাখা হয়েছে, কারণ এটা যতটা না বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ খাতে কন্ট্রিবিউট করছে, তার থেকে বেশি ওখানে গবেষণার সুযোগ আছে, ফার্দার ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। তাই বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন। অনেকে ভুল করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ দিয়ে দিতে পারো, কিন্তু না, অ্যান্সার হবে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এরপরে, কে সর্বপ্রথম ব্লু ইকোনমির ধারণা দেন? ব্লু ইকোনমি মানে কি? নীল অর্থনীতি। নীল অর্থনীতি মানে কি? নীল কিসের রং? সমুদ্রের রং। তাহলে সমুদ্র সংক্রান্ত অর্থনীতিকে ব্লু ইকোনমি বলা হয়, যে সমুদ্র দিয়ে কতভাবে আমাদের অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, সমুদ্রের খনিজ সম্পদ, সমুদ্রের ভিতরে জলজ সম্পদ আছে, মাছ আছে, সমুদ্রের উপর দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করে, ইম্পোর্ট এক্সপোর্ট হয়, এই সবকিছুকে একসাথে বলা হয় ব্লু ইকোনমি। এটার হচ্ছে, এটা ধারণা দেন কে? গুন্টার পাউলি। অ্যান্সার কি হবে? গুন্টার পাউলি, ডি নাম্বার। তাইলে ব্লু ইকোনমির ধারণা দিয়েছেন কে? গুন্টার পাউলি। নেক্সটে চলে যাচ্ছি। এরপরে, আস্কি কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয়? আইসিটিতে পড়ে এসেছো, এটা 8টা হবে। অ্যান্সার কি হবে? 8টা। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে একটু আগে বললাম, বিভিন্ন বই পুস্তকের নাম যেমন পড়া ইম্পর্টেন্ট, তেমনি দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্লেটো। এরপরে, কোনটি ডিবিএমএস এর উদাহরণ? ডিবিএমএস এর মানে কি? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এমএস ডস একটা প্রোগ্রাম, এমএস এক্সেল একটা ক্যালকুলেশনের জন্য একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশন, সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর জন্য ব্যবহার করা একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে বাকি থাকে কি? এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেস এর কাজ কি? ডেটাবেস মেইনটেইন করা। তাইলে এখানে ডিবিএমএস এর উদাহরণ কোনটা? তাহলে অ্যান্সার হবে এমএস অ্যাক্সেস। এটা কিভাবে পারা যাইতো? যে ডিবিএমএস এর ফুল ফর্ম যদি আমি জানি, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে মাথা কাজ করবে, ডেটাবেস ম্যানেজ করি আমরা কি দিয়ে? এমএস ডস দিয়ে? না, একটা প্রোগ্রাম। এমএস এক্সেল? না, এটা একটা অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে সি প্লাস প্লাস, এটা একটা ল্যাঙ্গুয়েজ। তাহলে বাকি থাকে কি? এমএস অ্যাক্সেস। এমএস অ্যাক্সেস সাধারণত আমরা সচরাচর ব্যবহার করি না, বাট বাকি 3টা অপশন দেখে আমি শিওর যে এই 3টা দিয়ে ডেটাবেস ম্যানেজমেন্ট করা হয় না, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য এমএস অ্যাক্সেস ব্যবহার করা হয়। দ্যাটস ওয়াই অ্যান্সার হবে সি নাম্বার, এমএস অ্যাক্সেস। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে? আইএফসি, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, এবং আইসিএসআইডি। হ্যাঁ, ইভেন আই ডোন্ট নো হোয়াট ইজ আইসিএসআইডি।
বাট আমি এতটুকু জানি ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, যার কাজ হচ্ছে বিশ্বের যত স্বল্প আয়ের দেশ আছে বা উন্নয়নশীল দেশ আছে তাদেরকে সহায়তা করা না, রাদার তাদেরকে আর্থিক সহায়তা বিষয়ক পরামর্শ দেওয়া এবং ক্ষেত্র বিশেষে তাদেরকে পথ দেখানো কিভাবে তারা আর্থিকভাবে উত্তরণ হবে, মানে উত্তরণ পাবে তারা সামনের দিকে। সো অ্যান্সার হবে আইএফসি। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও পরামর্শ দিয়ে থাকে? অ্যান্সার গোস ফর নাম্বার এ, আইএফসি। বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন হচ্ছে অধ্যাপক এম ইউসুফ আলী। ওই মুজিবনগর সরকারের চ্যাপ্টারটা যখন আমরা পড়ি মুক্তিযুদ্ধের সময়, সেখানে খুব স্পষ্টভাবে যে কোনো বইয়ে লেখা থাকে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক এম ইউসুফ আলী। মোহামেডান লিটারারি সোসাইটি এটা কি? লিটারারি সোসাইটি এটা একটা ক্লাবের মতো ছিল, একটা সোসাইটি ছিল, সমাজসেবামূলক একটা ক্লাব ছিল, যেখানে মেইন কাজই ছিল মানুষের মানে কি বলে উপকার করা, সমাজসেবা করা। এটা প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ। এ নাম্বার অ্যান্সার। 23 নাম্বার, কোনটি ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব না? সামাজিক উন্নয়নের জন্য সব দরকার, সাংস্কৃতিক উন্নয়ন দরকার, সামাজিক সম্প্রীতি দরকার, প্রযুক্তির বিকাশ দরকার, কিন্তু এই সবগুলো যেমন দরকার, কিন্তু এগুলা ছাড়াও সামাজিক উন্নয়ন সম্ভব যদি অর্থনৈতিক উন্নয়ন থাকে। তাহলে এই চারটার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যদি সামাজিকভাবে আমরা লেভেল আপ করতে চাই, ফার্স্টে আমাদের কি দরকার? ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দরকার বা ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দরকার। তাই অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সামাজিক উন্নয়নের প্রথম শর্ত বা নীতি। রাফা সীমান্ত কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? এখানে কোনোটা অ্যান্সার দেওয়া নাই, বাট আমি তোমাদেরকে বলে দেই। এখানে অনেক জায়গায় হয়তো সলভ পাবা যেখানে বলবে এখানে অ্যান্সার নাই, বাট কোয়েশ্চেনটা একটু ভালো মতো বুঝতে হবে। প্রথম কথা, রাফা সীমান্তটা যদি আমি খুঁজতে যাই যে কোন দুইটা দেশের মাঝখানে আছে, তাহলে চারটা অপশনে কোনোটাই না। প্রশ্নে কি বলছে যে রাফা সীমান্ত কোন দুইটা দেশের মাঝখানে অবস্থিত? না, প্রশ্ন বলছে রাফা সীমান্ত কোন যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। অনেক সময় দুইটা দেশের মাঝখানে একটা জায়গা, যুদ্ধ কিন্তু ওইটা নিয়ে অন্য একটা দেশের সাথেও লাগতে পারে। হ্যাঁ, যেমন কথার কথা ডোকলাম সীমান্ত, হ্যাঁ, এখানে চীন আছে, ভুটান আছে, ভারত আছে। আবার যদি আমি চিন্তা করি শিলিগুড়ি করিডোর, হ্যাঁ, এই জায়গাগুলোতে কিন্তু চীনেরও মাঝে মধ্যে ইন্টারফারেন্স আছে। চীন সরাসরি সেটার পার্ট না হয়ে। এত কথার দরকার নেই, সহজ করে আগে বলি। রাফা সীমান্তটা অবস্থিত হচ্ছে ফিলিস্তিন এবং মিশরের মাঝখানে। কিসের মাঝখানে? ফিলিস্তিন এবং মিশরের মাঝখানে। গাজা উপত্যকাকে অ্যাক্সেস করার জন্য এই সীমান্তটা ব্যবহার করা হয়। তো অনেকে মনে করবে যে এখানে তো ফিলিস্তিন আর মিশর অপশনেই নাই, ওদের ভিতরে তো যুদ্ধ হয়নি, তাহলে অ্যান্সার নাই। বাট এখন প্রশ্ন, গাজা উপত্যকা নিয়ে যুদ্ধটা কার সাথে কার? ফিলিস্তিন এবং ইসরায়েল। সো এখানে অ্যান্সার 100% গোস ফর নাম্বার সি। এর অ্যান্সার হবে সি নাম্বার, ইসরায়েল এবং ফিলিস্তিন। তাহলে ব্যাপারটা বুঝতে হবে, রাফা সীমান্তটা অবস্থিত ইজিপ্ট এবং প্যালেস্টাইনের মাঝখানে, কিন্তু কোথায় অবস্থিত সেটা প্রশ্ন করে নাই, বলছে এইটা কোন যুদ্ধের সাথে সম্পর্কিত। এখন রাফা সীমান্তটা ইম্পর্টেন্ট কেন? গাজা উপত্যকাটাকে অ্যাক্সেস করার জন্য। গাজা উপত্যকা নিয়ে কার কার মারামারি? প্যালেস্টাইন আর ইসরায়েলের। তাইলে কোনো ডাউট ছাড়া এটার অ্যান্সার হবে ইসরায়েল এবং ফিলিস্তিন। 24 নাম্বার। ওকে, আমরা একটু সামনের দিকে চলে যাই তাইলে। সেপ্টেম্বর অন যশোর রোড একটা কবিতা, এটা আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে লেখা হয়েছিল, যেটা লিখেছিলেন অ্যালেন গিন্সবার্গ। তাহলে অ্যান্সার হবে নাম্বার ডি, অ্যালেন গিন্সবার্গ। কোনটি ম্যালাথাসের জনসংখ্যা তত্ত্বের অনুমিত শর্ত? একদম একটা জেনারেলাইজড কনসেপ্ট, যে উৎপাদন যদি আমাদের বাড়ে গাণিতিক হারে, তাইলে আমাদের জনসংখ্যা বাড়বে জ্যামিতিক হারে। ঠিক আছে, তাইলে এখানে কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি প্রযোজ্য, উৎপাদন প্রযুক্তি পরিবর্তনশীল, নরনারীর মধ্যে আকর্ষণ অনিয়ন্ত্রিত, কৃষি ন্যূনতম উৎপাদন ব্যবস্থা। কৃষি হচ্ছে ন্যূনতম উৎপাদন ব্যবস্থা। এখানে বেশ কয়েকটা লেয়ার ছিল, যে সবচেয়ে নিচের লেয়ারে হচ্ছে কৃষি, এরপর আস্তে আস্তে হচ্ছে ইন্ডাস্ট্রি, শিল্প টিল্প সবকিছু লেখা ছিল। ম্যালাথাস তার এই থিওরিতে বলেছিলেন যে যতগুলো অর্থনৈতিক উত্তরণের পথ আছে বা যতগুলো উৎপাদনের রাস্তা আছে, কৃষি হচ্ছে সর্বনিম্ন স্তর। তাহলে সেখান থেকে এটার অ্যান্সার হবে হচ্ছে কৃষি ন্যূনতম উৎপাদন ব্যবস্থা। তো প্রশ্নটার মানে কি? এটা যখন ইউনিভার্সিটি লেভেলে যে তোমরা একটু পড়াশোনা করবা, তখন এই জিনিসগুলো আরো সহজ হয়ে যাবে। বা কেউ যদি তোমরা এইচএসসি লেভেলও ভালো মতো পড়ে এসেছো, যারা হিউম্যানিটিসে ছিল, তাদের জন্য প্রশ্নটা সহজ। দেখো, কোনটি ম্যালাথাসের জনসংখ্যা তত্ত্ব? ম্যালাথাস তিনি এই থিওরিটার প্রবক্তা। থিওরিটার নাম কি? জনসংখ্যা তত্ত্ব। অনুমিত শর্ত মানে কি? অ্যাজাম্পশন। কেউ যখন কোনো থিওরি প্রবর্তন করে, তার আগে তাকে কিছু অ্যাজাম্পশন দিতে হয়, তার ধারণা। আমি যদি বলি যে বাংলাদেশের অবস্থা কেন হচ্ছে অন্য দেশের থেকে পিছায় আসছে, তার আগে কিছু অ্যাজাম্পশন দিতে হবে আমাকে, যে বাংলাদেশের সবাই মানে চাকরি কেন্দ্রিক, এই দেশের মানুষের ভিতরে রিস্ক টেকিং মেন্টালিটি নাই, এই কথাগুলো যে বলতেছি, এগুলোকে বলা হয় অনুমিত শর্ত বা অ্যাজাম্পশন। তেমনই ভাবে ম্যালাথাস তার জনসংখ্যা তত্ত্বের সময় কিছু অ্যাজাম্পশন দিয়েছিলেন। তার ভিতর তার একটা অ্যাজাম্পশন ছিল কৃষি ন্যূনতম উৎপাদন ব্যবস্থা। কেন অ্যাজাম্পশন সেটাও ব্যাখ্যা করলাম, যে কৃষি সবসময় যে ন্যূনতম উৎপাদন ব্যবস্থা হবে এমন না।
অনেক দেশ কৃষি দিয়েই তাদের হাইস্ট লেভেলে উৎপাদন করে। তার মানে ম্যালাথাস তার যে থিওরি দিয়েছিলেন সেই থিওরিতে তিনি ধরেই নিছিলেন উৎপাদন ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে কৃষি। ঠিক আছে, তাহলে প্রশ্নটাও বুঝলাম, অ্যান্সারও জানলাম, কৃষি ন্যূনতম উৎপাদন ব্যবস্থা। এরপরে দেখি প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশি জিআই পণ্য কোনটা? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। বর্তমানে বাংলাদেশে অনেক আছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। ঠিক আছে, সর্বপ্রথম ছিল জামদানি শাড়ি, এরপর এসেছিল ইলিশ, তারপরে হচ্ছে খিরসাপাতি আম, একে একে এখন অনেক আসছে, 10টা 12টা মনে হয় পার হয়ে গেছে, ইভেন আই লস্ট মাই কাউন্ট। তাহলে এটার অ্যান্সার হবে প্রথম স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশি জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর কোনটা? অ্যান্সার হবে জামদানি শাড়ি। ট্যাবু শব্দের অর্থ কি? খুবই চমৎকার একটা প্রশ্ন, মানে আমি খুব খুশি হয়েছি প্রশ্নটা দেখে। এন্ড এটার অ্যান্সারটা সুভাষণবাদ, লোকরীতি, প্রথা, নিষেধাজ্ঞা। তিনটাই যদি অ্যান্সার দিতে বলতো আমাকে, আমি তিনটাই অ্যান্সার দিতাম তিনটার। কারণ ট্যাবু শব্দের প্রথম কথা, পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য নাম্বার সি অপশন, যারা সি দিছো তারাই নাম্বার পাবা, অন্য কেউ নাম্বার পাবা না। বাট ট্যাবু শব্দের একদম আক্ষরিক অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা। আমাদের সমাজে ট্যাবু কি? আমাদের সমাজে অনেক ট্যাবু আছে, ঠিক আছে, বিদেশে অনেক ট্যাবু আছে। কিছু কিছু সমাজ আছে যেখানে মাংস খাওয়া বা হচ্ছে মাছ মাংস আমিষ জাতীয় কোনো কিছু খাওয়া সেটা নিষেধ, সেটা একটা ট্যাবু। তো এগুলো হচ্ছে একটা ট্যাবু, কিন্তু ট্যাবুটা সরাসরি নিষেধাজ্ঞা না। ট্যাবুটা আগে মানুষের একটা লোকরীতি থেকে আসে, তারপরে ওটা একটা প্রথাতে পরিণত হয়, এবং ওই প্রথাকেও ভাঙতে গেলে তখন তারা নিষেধ করে। তার মানে ট্যাবু শব্দের ব্রডার মিনিং যদি চিন্তা করি, তাহলে এটা লোকরীতিও কারেক্ট, প্রথাও কারেক্ট, নিষেধাজ্ঞাও কারেক্ট। কিন্তু একদম আবিধানিক ভাবে যদি অ্যান্সার বের করতে চাই ট্যাবু শব্দের অর্থ কি, তাইলে অ্যান্সার হবে নিষেধাজ্ঞা। তাহলে অপশন সি নিষেধাজ্ঞা। একদম লাস্ট দিকে চলে আসছি। বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ কত তারিখে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে? রিসেন্টলি সবাই দেখেছো বিষয়টা, যে সোশ্যাল মিডিয়াতে এসেছে, টিভিতে এসেছে। একটা জাহাজ, তেলবাহী জাহাজ, কয়লাবাহী জাহাজ, সেটা মানে যাচ্ছিল, এর মাঝখানে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। কত তারিখে? 2024 সালের 12 মার্চ। লাস্ট প্রশ্ন, বই কোন ধরনের সংস্কৃতি? বই সংস্কৃতি বিভিন্ন লেয়ার আছে, বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি, লোকজ সংস্কৃতি। বই একটা ম্যাটেরিয়াল জিনিস, তাহলে ম্যাটেরিয়াল জিনিস কি হবে? তাইলে বস্তুগত সংস্কৃতি। তাইলে 30 নম্বর প্রশ্নটা, বই কোন ধরনের সংস্কৃতি? বস্তুগত সংস্কৃতি। তাইলে মোটামুটি এই ছিল আমাদের জিকে পার্টের সলভ। ওভারঅল প্রশ্ন দেখে আমার যদি ফিডব্যাক জানতে চাওয়া হয়, প্রশ্ন স্ট্যান্ডার্ড এসেছে, কিন্তু সাবজেক্টিভ প্রশ্ন বেশি। 30টা প্রশ্নের ভেতরে 10 থেকে 15টা প্রশ্ন খুব বেসিক, যে কোনো সাধারণ জ্ঞানে বই অ্যাক্সেসেবল। বাকি 15 16টা বা 17টা প্রশ্নের মতো আমার কাছে মনে হয়েছে একদম সাবজেক্টের কোড থেকে আসছে। পৌরনীতি, ভূগোল, অর্থনীতি, মানবিক বিভাগের যে বইগুলো আছে এইচএসসি লেভেলে, সেখান থেকে ডিরেক্ট তুলে দেওয়া হয়েছে। সো ওভারঅল খুব চমৎকার মানে প্রশ্ন হয়েছে। এন্ড আশা করছি তোমরা সবাই পরীক্ষা ভালো দিয়েছো। এন্ড সবার জন্য শুভকামনা রইলো। এন্ড আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কোনো একদিন এক সময় দেখা হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালাম।